সকাল সকাল অর্ণবের আম্মু কলিং বেল চাপ দিচ্ছে, কেউ দরজা খুলছে না। কলিং বেলের আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না। তার কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে সোজা অর্ণবের রুমে গেল। রুমের দরজা খোলাই ছিল। রুমের ভেতরে প্রবেশ করে পুরো থ হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তাই সে ভালোভাবে চোখ ডলে নিল। এটা ভুল না সত্যি, এটা দেখে সে হতভম্ব হয়ে গেল। দেখলো অর্ণব শুয়ে আছে, আর তাকে জড়িয়ে ধরে আছে তার সিনিয়র ফুফাতো বোন ইরা। ইরা পরে আছে রাতের পাতলা নাইট ড্রেস। এরা অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এটা দেখে অর্ণবের আম্মু জোরে জোরে ডাকতে লাগলো। তার ডাকাতে ইরা জেগে উঠলো। তাকিয়ে দেখলো অর্ণবের আম্মু, মানে ইরার মামি। ইরা এত সকালে আশা করেনি তাকে, তাই ইরা বলল, মামি তুমি এত সকালে? তোমরা না বিকেলে আসার কথা ছিল? বিকেলে আসলে তো এসব দেখতে পারতাম না। কি সব দেখতে পারতেন না মামি? এখনো তুই এসব বলছিস? ছি ছি ছি, তোর লজ্জা লাগছে না? আমার লজ্জা লাগবে কেন? আজব তো। তুই এসব করবি আমি ভাবতেও পারিনি। কি সব পাগলের মতো কথা বলছো? আর আমি তো আমার রুমে। এতটুকু বলেই থেমে গেল ইরা। চারপাশে তাকিয়ে দেখে এটা তো ইরার রুম না, এটা তো অর্ণবের রুম। এটা দেখে ইরা অবাক হয়ে গেল। এবার বিছানায় তাকিয়ে দেখে অর্ণব ঘুমিয়ে আছে। তার উন্মুক্ত পেট দেখা যাচ্ছে। তার মানে ইরা এতক্ষণ কোলবালিশ ভেবে অর্ণবকে জড়িয়ে ধরেছিল। ইরা নিজের দিকে তাকিয়ে দেখে সে নাইট ড্রেস পরে আছে। এটা দেখে ইরা আরো অনেক অবাকের চরম পর্যায়ে পৌঁছেছে। সে কখন এই রুমে আসলো ইরার ভাবতে পারছে না, তাই অস্থির হয়ে বলল, বিশ্বাস করো মামি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। নিজের চোখে কেউ অবিশ্বাস করতে বলছিস ইরা? বিশ্বাস করো মামি, আমি কখন অর্ণবের রুমে এলাম আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা বলতে হবে না। এখন না আসলে তো অনেক কিছুই দেখতে পেতাম না। তুমি আমাকে বিশ্বাস করো মামি, আমি কিছুই করিনি। তোকে অনেক বিশ্বাস করতাম আমি ইরা, তুই এভাবে আমার বিশ্বাস ভাঙবি জানা ছিল না। মামি তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি তো ডিনার করে নিজের ঘরে ঘুমিয়েছিলাম। তোকে আমি নিজের মেয়ের মতোই ভাবতাম, কিন্তু তুই, ছি ছি ছি, তুই এটা করে পারলি? অর্ণব তো তোর ছোট, তুই তো ওর সিনিয়র। তুই ওর সিনিয়র হয়ে এইসব কাজ করতে পারলি? মামি বিশ্বাস করো, আমরা তো ডিনার করে যে যে রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। আমি কখন অর্ণবের রুমে এসে আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা বলতে হবে না। আমি তোর আব্বু আম্মুকে ডাকছি, তুই অর্ণবকে ডেকে তোল। মামি 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 আমার কথাটা তো শোনো। অর্ণবের আম্মু কোনো কথা না শুনে রুম থেকে চলে গেল। ইরা মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। অর্ণবের দিকে তাকিয়ে দেখলো সে আরাম করে ঘুমিয়ে আছে। তখন ইরা অর্ণবকে ডাকতে লাগলো, কিন্তু অর্ণব উঠছে না। তখন ইরা ঠাস করে একটা চড় দিল। এদিকে অর্ণব চড় মারার শব্দে লাফ মেরে উঠল। গালে হাত দিয়ে তাকিয়ে দেখে চড় মেরে গালটা লাল করে দিয়েছে। কি মেরে বাবা! কি হলো, মারলে কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তা সকাল সকাল আমার রুমে কি মনে করে? আর তুমি নাইট ড্রেস পরে আছো কেন? যাও চেঞ্জ করে এসো। কানের গোড়ায় এমন একটা দিব না, তার তো আমারও প্রশ্ন। আমি তোর রুমে এলাম কি করে? তুমি আবার কখন আসবে? এখন এলে? এখন আসিনি, আমি কখন তোর রুমে আসলাম আর তোকে কখন জড়িয়ে ধরলাম। মামি তো সব দেখে উল্টাপাল্টা কিছু ভেবেছে। কি? তুমি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরেছিলে, তাও আমার আম্মু বাসায় এসেছে, তুমি এটা আমার সাথে করতে পারলে? একদম বাজে কথা বলবি না। বাসায় তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি নিজ ইচ্ছাতে তোর রুমে আসিনি। তুই আর আমি তোর ডিনার করে ঘুমাচ্ছিলাম, তাহলে আমি তোর রুমে এসে কখন জড়িয়ে ধরলাম? তা আমি কি করে বলবো? তুমি আমার সব মান সম্মান শেষ করে দিয়েছো। আম্মু এখন আমাকে কত খারাপ ভাববে। তুমি কেন এমনটা করলে আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? চুপ, একদম চুপ। একদম চুপ। আমি তো রুমে এলাম কখন? আমাকে কেন বলছো? আমি তো তোমার রুমে যাইনি। আমার মনে হয় রাতে ভূত এসেছিল। রাতে ভূত এসে আমাকে তোর রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরিয়েছিল। ফালতু কথা বলার জায়গা পাসনি? তা না হলে তুমি নিজেই এসেছো, আমার সব শেষ করে দিয়েছো, লুচ্চা মেয়ে। তোকে না
এখন কি হবে? কি হবে? তোকে আমার এই মুহূর্তে মেরে ফেলতে ইচ্ছে করছে। ফ্রেশ হয়ে নে, তোকে মামি ডাকতে বললো। না জানি আজকে কি হয়। এই বলে ইরা চলে গেল হন হন করে নিজের রুমে। অর্ণব বসে না থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে এলো। ফ্রেশ হয়ে বাইরে গেল না, না জানি এখন বাসায় কি হয়। তাই ভয়ে রুমের বাইরে বের হলো না। প্রায় 1 ঘন্টা পর ইরা রুমে এসে অর্ণবকে ডেকে নিয়ে নিচে গেল। ওরা নিচে তাকিয়ে দেখে আম্মু, ফুপি আর ফুপা বসে আছে। অর্ণবের আপু দেশের বাইরে গেছে বিজনেসের কাজে। অর্ণব আর ইরা নিচে নামতেই ফুপি মানে ইরার আম্মু ঠাস করে একটা চড় মেরে দিল ইরাকে। ইরা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর আরো অনেক কথা শোনালো ইরাকে। তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে, তুই এটা করতে পারলি? আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। চুপ, একটাও কথা বলবি না। এখন তো ওকে বোকাঝোকা করে লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। তার চেয়ে ভালো ওদেরকে বিয়ে দিয়ে দেই আজকে। আমার কথাটা তো শুনবে সবাই। আমরা সত্যি কিছু করিনি। চুপ, আর একটাও কথা বলবি না। তারপর ইরা চেষ্টা করেও কিছু করতে পারলো না। অর্ণব কিছুই বলেনি, কি বা বলার আছে। কাজী ডেকে সন্ধ্যায় বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দিয়ে ইরার আব্বু আম্মু চলে গেল। অর্ণব এখন ছাদে দাঁড়িয়ে আছে। রাত প্রায় 10টা বাজে। ছাদে দাঁড়িয়ে ভাবছে, কি থেকে কি হয়ে গেল, একদিনের ভিতরে কি হয়ে গেল। আপনারা হয়তো ভালোভাবে সবকিছু বুঝতে পারছেন না। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে সবকিছু বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক। অর্ণব সকাল সকাল ঘুমিয়ে আছে, এমন সময় ফোনটা চিৎকার করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ ফোনটাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। এমনি কাঁচা ঘুম, খুব ঘুম পাচ্ছে। আবার চোখটা বন্ধ করতেই ফোনটা চিৎকার দিয়ে উঠল। মেজাজ পুরো 420। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করে নাম্বার না দেখে বলতে শুরু করলো। আজব তো, চেনেন না জানেন না তুই করে বলছেন। বাবা মা কি ভদ্রতা শেখায়নি নাকি? অর্ণব এবার ফোনে তাকিয়ে তো অবাক। এটা তো ইরা। উল্টাপাল্টা অনেক কিছুই বলে ফেললো। ইরা অর্ণবকে ফোন দিল। অর্ণব তো অবাক, তাই ইরাকে বলল, আপু তুমি হঠাৎ করে। এবার মনে পড়েছে তাহলে? আসলে কি হয়েছে কি, আমি ঘুমিয়েছিলাম, না দেখে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করেছিলাম তো তাই। তুমি কিছু মনে করো না। কি, তুই এখনো ঘুমাচ্ছিস? তো কি করব, আমি কি কোনো ঐতিহাসিক কাজ করতে যাব নাকি? তোকে মামি কিছু বলেনি? কি বলবে? এই যে আমি তোদের বাসায় যাচ্ছি আর তোকে আনতে আসতে বলেছি বাস স্টপে। আম্মু তো কিছুই বলেনি। আমি কিছুই জানি না, 10 মিনিটের মধ্যে আয় বাস স্টপে। ঠিক আছে, যাচ্ছি। অর্ণব লাফ মেরে বিছানা থেকে উঠে পড়লো। উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে সোজা নিচে আসলো। নিচে এসে দেখলো তার আম্মুকে চিন্তিত মনে হচ্ছে। আম্মুকে চিন্তিত দেখে বলল, আম্মু তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? এসব পরে হবে, আগে যা ইরাকে নিয়ে আয়। ও মনে হয় চলে এসেছে এতক্ষণে। তুমি এখন বলছো ইরা আপু চলে এসেছে? আমাকে ফোন দিয়েছিল। ঠিক আছে, যা নিয়ে আয়, বলতে ভুলে গিয়েছিলাম আমি। ঠিক আছে। তারপর বাইরে বের হয়ে বাইক নিয়ে রওনা দিল বাস স্টপের দিকে। প্রায় আধ ঘন্টা পর পৌঁছালো বাস স্টপে। ইরা কল করার আগেই একটা সিগারেট খেয়ে নেয়। যেই ভাবা সেই কাজ, দোকানে গিয়ে সিগারেট নিয়ে সিগারেট ধরিয়ে খেতে লাগলো। এমন সময় কে যেন বলে উঠল, স্মাইল প্লিজ। অর্ণব সামনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে, রেগে আছে প্রচুর পরিমাণে, বোঝাই যাচ্ছে। আর এক হাতে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছে। এটা দেখে অর্ণব সাথে সাথে হাতে থাকা সিগারেটটাই ফেলে দিল। কিরে, ফেলে দিলি কেন? খা না, আরো একটা ছবি তুলি। আসলে আপু, আমি সিগারেট খাই না, মাঝে মধ্যে 2-1টা খাই। প্লিজ তুমি আম্মুকে বলো না। না, এটা তো বলতেই হবে, তুই অনেক বড় হয়ে গেছিস। এটা জানাতে হবে না? প্লিজ বাসায় বলো না আপু। বললে আমাকে কি যে করবি আমি নিজেও জানি না। তো আমি এখন কি করব? আমি বলবোই। প্লিজ আপু কিছু বলিও না। তোমাকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। তোর তো নিয়ে যাবি। যাব। আর একটা কথা,
এসব আর খাবি না। ঠিক আছে, আর খাবো না। ঠিক আছে, বাসায় চল। ঠিক আছে, চলো। ইরাকে দেখে অর্ণবের এক মুহূর্তের জন্য হলেও চোখ আটকে গিয়েছিল। আগের থেকেও অনেক সুন্দরী হয়ে গেছে, পুরো পরীর মতো। তারপর ইরাকে নিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল চাপ দিতে অর্ণবের আম্মু দরজা খুলে দিল। মনে হয় ওদের জন্য অপেক্ষা করছিল। অর্ণব তার আম্মুর দিকে তাকাতেই দেখতে পায় কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে। ইরা তার মামনিকে গিয়ে জড়িয়ে ধরলো, মনে হয় নিজের মেয়ে। হায় রে, নিজের ছেলেকে তো চিনতেই পারছে না। কেমন আছো মামি? আমি ভালো আমি ভালো আছি। তুই কেমন আছিস আগে সেটা বল। খুব ভালো আছি। কেমন ভালো আছিস? তুই তো শুকিয়ে গিয়েছিস। দেখছো মামি, সবাই বলে আমি শুকিয়ে যাচ্ছি, আর তোমার ছেলে বলে আমি মোটা হচ্ছি। হর তো কাজ ওই একটাই, সবার পেছনে লেগে থাকা। আচ্ছা, তুই এবার 1 মাস থাকবি বলে দিলাম। থাকবো, কলেজ তো অফ। আর তুমি কি কোথাও যাবে নাকি, যেভাবে সেজেছো? আমাদের বাসায় যাব। বাবা নাকি অসুস্থ, তাই দেখতে যাব। তা কখন আসবে? আজকে আসতে পারবো না, কাল বিকালে আসবো। মন খারাপ করবি না, এসে না হয় গল্প করব। ঠিক আছে। আর শোন, অর্ণবকে দেখে রাখিস। হারামজাদা একটা শয়তানি করলে উষা দিয়ে দিবি, কোনো দড়ি করবি না। না, কি রে অর্ণব, শুনলি তো কি বললো? শুনলাম, সব আমাকে মারার প্ল্যান। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, আর ওকে বাসার বাইরে যেতে দিবি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মামি, আমি আছি তো। ঠিক আছে। অর্ণব রুমে চলে গেল। অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে দিল এক ঘুম। বিকেলে ইরার ডাকে ঘুম ভাঙলো। ইরা বলল, কি রে, ওর তাড়াতাড়ি বিকাল হয়ে গেছে। বিকেল হয়েছে তো আমি কি করব? কি করবে মানে? এখন না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? তো তো নিয়ে যাবি না? না, নিয়ে যাব না। কি করবে কি? এখন মামিকে সব ছবিগুলো দেখিয়ে দিব। তো দাও না, বাধা দিয়েছে কে? তখন আম্মু বাসায় ছিল, তাই ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। এখন তো আম্মু নাই, নো টেনশন। আম্মুকে চাইলেও দেখাতে পারবে না। বাসায় আসলে দেখিয়ে দিব, তখন পা ধরলেও কাজ হবে না, বলে দিলাম। তোমার পা ধরতে যাব আমি? আমার বয়ে গেছে। আমার বয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে। সন্ধ্যায় তো আমার কাছে আসতেই হবে। খাবি কি? হোটেল থেকে নিয়ে আসবো, আমার চিন্তা করতে হবে না। তোকে তো বাড়ির বাইরে যেতে বারণ করেছে, আমি যেতে দিলে তো যাবি। ঠিক আছে, যাব না, যাও। আমি না খেয়ে থাকতে পারি, না খেয়ে থাকতে পারবো। তোমার কাছে যাওয়া লাগবে না আমার। ঠিক আছে, দেখি আমার কাছে আসতে হয় কিনা। ঠিক আছে, যাও যাও, যাব না। তারপর ইরা চলে গেল ভেঙচি কেটে। অর্ণবও ফ্রেশ হয়ে নিল। আস্তে আস্তে সময় যেতে লাগলো। অর্ণবের যতবার ইরার সাথে দেখা হয়েছে ততবার মুখ ভেঙচি কেটে চলে গেছে। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে এলো। অর্ণবের খুব খিদে পেয়েছে। তখন অর্ণব পটপট করে বলেছিল, আমি না খেয়ে থাকতে পারবো। এখন তো পারছে না, এখন তো বললেও পারছে না, খিদে পেয়েছে। এদিকে পেটে ইঁদুর হরতাল শুরু করেছে। ধুর, তখন ঘুরতে নিয়ে গেলেই ভালো হতো। যাই হোক, এখন ইরাকে যেভাবেই হোক কনভার্স করতে হবে। তাই অর্ণব রুম থেকে বেরিয়ে দেখলো ইরা সোফায় বসে টিভি দেখছে। অর্ণব গিয়ে ইরার পাশে বসলো। আপু, কি করো? দেখতেই তো পারছিস, টিভি দেখি। আপু, তুমি তো ফুচকা খেতে খুব পছন্দ করো। তোমাকে কালকে ফুচকা খাওয়াবো। কি ব্যাপার, তেল দিচ্ছিস কেন? খিদে পেয়েছে বুঝি? আমি কখন তেল দিলাম? তোমাকে খাওয়াতে চাইলাম, আর তুমি এই জন্যই মানুষের উপকার করতে নেই। বুঝি বুঝি, সব বুঝি। খিদে পেয়েছে তাই আমার কাছে আসছিস। তখন তো পটপট করে বললি না খেয়ে থাকতে পারবি, আমার কাছে আসবি না। আমি তো তখন ভুল করে বলেছিলাম। যাও, এবার কথা দিলাম কালকে তোমাকে ফুচকা খেতে নিয়ে যাব। না, এখন হবে না। প্লিজ আপু, আমার খিদে পেয়েছে, তুমি একটা কিছুর ব্যবস্থা করো। তখন তো বললি না খেয়ে থাকতে পারবি, তা এখন তোর বাহাদুরি কই গেল? আমি কি তখন ওভাবে বলছি নাকি? মজা করে বলছিলাম। আমি তো জীবনেও না খেয়ে থাকিনি। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করতে পারি, তবে তোকে এখন কান ধরে 20 বার উদ্বস করতে হবে। বললাম তো কালকে নিয়ে যাব। তা তো নিয়ে যাবি, এখন চটপট 20 বার কান ধরে উদ্বস কর।
সুযোগ নিতেছো ঠিক আছে, এক মাঘে গরম থুক্কু শীত যায় না, আমিও দেখে নিব। ঠিক আছে, কি করবি করিস, এখন কান ধর। কি আর করার, কান ধরে উঠবোস করতে লাগলো। আশেপাশে তো কেউ নেই, তাই মান সম্মানের কোনো ভয় নাই। যাই হোক, অর্ণব কান ধরে উঠবোস করতে লাগলো, আর ইরাও হাসতে লাগলো। কি সুন্দর তার হাসি, মনে হয় কেউ এই হাসি দেখে সারা জীবন পার করে দিতে পারবে। কি এক অদ্ভুত মায়া তার হাসিতে। অর্ণব ইরার হাসির দিকে তাকিয়ে রইল। ইরা একটা ধমক দিল। অর্ণব আবার কান ধরে উঠবোস করতে লাগলো। পুরোপুরি 20 বার উঠবোস করলো, 20 বার উঠবোস করলো। কি মেরে বাবা, একটু দয়া মায়াও নাই। তারপর শেষ করে ধপ করে সোফায় বসে পড়লো। তখন ইরা বলল, কিরে, আর বাহাদুরি করবি আমার সামনে? আমারও সুযোগ আসবে, সময় মতো সব শোধ দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। তারপর ইরা রান্নাঘরে চলে গেল। এমনিতে অর্ণবের খিদে পেয়েছিল, তার উপর আবার এই শাস্তি, খিদাটা আরো বেড়ে গেল। এমন সময় ইরা রান্নাঘর থেকে খাবার হাতে নিয়ে বেরিয়ে এলো। অর্ণব ইরার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। ইরা বলল, কিরে, এইভাবে কেন তাকিয়ে আছিস? মনে হয় এলিয়েন দেখছিস। তুমি এত তাড়াতাড়ি খাবার কোথায় পেলে? কেন, মামি রান্না করে দিয়ে গেছে। কি, তুমি আমার সাথে চিট করেছো? তুইও আমার সাথে চিট করছিস? শোধ দিয়ে দিলাম। আমারও সুযোগ আসবে। তুই আসলে আমারও আসবে। এত কথা বাদ দিয়ে তুই খাবি নাকি খাবি না? এই না না, খাবো তো, খাবো তো। তারপর অর্ণব আর ইরা একসাথে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন কি ঘটলো তা তো আপনারা জানেনই, তাই আর নতুন করে কিছুই বললাম না। বর্তমানে অর্ণব ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে, একদিনে কি থেকে কি হয়ে গেল। কালকেই সিঙ্গেল গ্রুপের মেম্বার ছিল, আর আজকে সেই যোগ্যতা হারিয়ে ফেললো। কালকেই সে ওর বড় আপু ছিল, আর আজকে সে ওর বউ। ছাদে দাঁড়িয়ে কিছু সময় কাটিয়ে রুমের সামনে এলো। রুমের সামনে এসে ভাবতে লাগলো, ভিতরে যাবে কি যাবে না। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই সে ওর বউ, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তাই রুমের ভিতরে প্রবেশ করলো। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ঠাস করে দরজা বন্ধ করাতে ইরা চমকে উঠলো। কিছুই বলল না। অর্ণব দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো এখন ওর কি করা উচিত। ও তো জীবনেও বাসর করেনি, তবে শুনেছে বাসর ঘরে বউ স্বামীকে সালাম করে। কই, ওর বউ তো কিছুই করছে না। অর্ণব কিছু ভেবে ইরার কাছে গেল। ঘোমটা দিয়ে আছে, তাই ঘোমটাটা তুললো। ঘোমটা তুলতেই দেখলো ইরা রেগে বোম হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মনে হয় বাসর ঘরে স্বামী মারা যাওয়ার ইতিহাস ঘটবে আজকে। অর্ণব ইরাকে শান্ত গলায় বলল, বউ, তুমি কি কিছু নিয়ে রেগে আছো? তোমাকে রাগলে কিন্তু হেব্বি লাগে। কিরে, কে তোর বউ? কেন, তুমি আমার কিউট আদরের বউ। মেরে মুখ ভেঙে দিব। একদম বউ বউ বলবি না। আমি এই বিয়ে মানি না। কখনো আমায় স্পর্শ করবি না। আমার বউকে আমি স্পর্শ করব না, এটা কেমন কথা? আর আজকে আমাদের বাসর রাত, যা হওয়ার হয়ে গেছে। আমি তো তোমায় মেনে নিয়েছি। নিকুচি করেছে তোর বাসর রাতে। আমি এই বিয়ে মানি না। তুই প্ল্যান করে এসব করেছিস। আজব তো, আমি কেন প্ল্যান করে এসব করব? দেখ, আমাকে যদি টাচ করিস, এমন একটা থাপ্পড় খাবি 3 দিন ধরে শুনতে পারবি না। তুই আমার সাথে প্ল্যান করে এইসব করেছিস। আমি থাকতে এসেছিলাম কয়েকদিনের জন্য। থাকতে এসে কি হয়ে গেল? এই বলেই কেঁদে দিল। তবে ইরাকে কাঁদলে ছোট বাচ্চাদের মতো লাগে। অর্ণব বলল, তোমাকে কাঁদলে অনেক কিউট লাগে বউ, কাঁদো, আরো বেশি করে কাঁদো। আবার তুই বউ বলছিস? বলছি না আমি এই বিয়ে মানি না। কাছে আসার চেষ্টা করবি না আমার। ঠিক আছে, বলবো না। ইরা প্রচুর পরিমাণ চেতে গেছে, আর চেতালে হয়তো গাল লাল করে দিবে, তাই কিছু বলল না। এই জন্যই বলে, মেয়ে মানুষকে চেতানোর চেয়ে পাগলকে চেতানো ভালো। তাই আর চেতালো না। অর্ণব আর দাঁড়িয়ে না থেকে ঘুমানোর জন্য খাটে যেতে লাগলো। এমন সময় ইরা রেগে বলল, কিরে, তুই আমার দিকে আসছিস কেন? বললাম না আমি এই বিয়ে মানি না। কথা কানে যায় না? আমি তোমার দিকে যাচ্ছি না, আমি তো বিছানায় যাচ্ছি ঘুমানোর জন্য। তুই আমার সাথে বিছানায় ঘুমাতে পারবি না। তো আমি কোথায় ঘুমাবো? আমি জানি না, তুই নিচে ঘুমা।
প্লিজ বউ আপু যেটাই হন না কেন আমাকে বিছানায় ঘুমাতে দেন। আমি নিচে জীবনেও ঘুমাইনি, আর ঘুমাতেও পারবো না। ঘুমাসনি তো কি হয়েছে, আজ থেকে ঘুমানোর চেষ্টা কর। আজ থেকে প্রতিদিন নিচে ঘুমাবে। আপু বা বউ আপনার পায়ে পড়ে আমি নিচে ঘুমাতে পারবো না। বেশি প্যাচাল পারবি না। আজ থেকে তুই প্রতিদিন নিচে ঘুমাবি, এটাই ফাইনাল। এই বলে ইরা একটা বালিশ আর কাঁথা নিচে ছুঁড়ে দিল। কি আর করার, অর্ণবকে নিচে ঘুমাতে হবে আজকে। এভাবে কতদিন নিচে ঘুমাতে হবে আল্লাহ ভালো জানে। একদিনই অর্ণবের সব লাইফস্টাইল বদলে গেল। অর্ণব নিচে শুয়ে পড়ল আর মনে মনে ভাবছে, ইরা উপরে আরাম করে শুয়ে আছে, মনে হচ্ছে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দিই, কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ হাজার হলেও আমার সিনিয়র আদুরের কিউট বউ। অনেক ঠান্ডা লাগতেছে। উপরে ইরা আরাম করে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। মানুষ বাসরাতে বউয়ের আদর খায়, আর অর্ণব খায় ঝাড়ি আর ঠান্ডা। হায়রে কপাল। অনেকক্ষণ এভাবে থেকে ঘুম আসলো না। এপাশ ওপাশ করতে করতে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম আসলো না। সারা রাত ভালো করে ঘুমাতে পারে নাই। সকাল সকাল একটু ঘুম ধরলো, তাই ঘুমাতে লাগলো। কিন্তু ওর ঘুমটা কারো সহ্য হলো না। যে একটু ঘুম ধরছিল সেটাও ভেঙে গেল। কে যেন ডাকতে লাগলো। রাগীর দৃষ্টিতে তাকালো, কে ঘুমটা ভেঙে দিল। তাকিয়ে দেখে ওর কিউট সিনিয়র বউটা। মুহূর্তেই রাগটা ঠান্ডা হয়ে গেল। তখন অর্ণব বলল, কি হলো বউ, ডাকছো কেন? মামি দরজার উপরে ডাকতেছে, তাড়াতাড়ি ওঠো। তো খুলে দাও না বউ, আমাকে ডাকতেছো না? কিরে তোকে বললাম না বউ বউ করবি না, মেরে মুখ ভেঙে দিব বলে দিলাম। আর বলবো না, যাও এখন দরজা খুলে দাও। তুই এখান থেকে উঠ। কেন, আমার ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করো না, এমনি সারা রাত ঘুমাতে পারিনি। এখান থেকে উঠ, বিছানায় গিয়ে ঘুমানোর অভিনয় কর। এখানে এভাবে দেখলে সব শেষ। বাহ, আমার বিছানা আমার ঘর, আমারই জায়গা নেই, অভিনয় করতে হবে ঘুমানোর? কি কপাল আমার। কিরে তুই বিছানায় যাবি নাকি? অর্ণব এক লাফে বিছানায় উঠে পড়ল। নিচে ঘুমিয়ে শরীরটা ব্যথা হয়ে গেছে, ভালোভাবে ঘুমাতে পারেনি। এবার একটু ঘুমানো যাক। কি কপাল, নিজের বিছানায় নিজেকে অভিনয় করে ঘুমাতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে চোখটা বুঝে 2-3 মিনিট যাওয়ার পর আবার ইরা ডাকলো। এবার অর্ণবের মেজাজ পুরো 420। তাই বলল, কি হলো, এত বারবার ডাকছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দিবে নাকি? মামি ডাকতেছে নিচে নাস্তা করতে যাওয়ার জন্য। এত রাগ কাকে দেখাচ্ছিস? আমি যাবো না, তুমি যাও, আমি একটু ঘুমিয়ে নেই। কিরে তুই যাবি নাকি পানি মারবো? ঠিক আছে, যাচ্ছি। পানি মারা লাগবে না, আমার বউ বলছে বলে কথা। বউ বলেছে বলে ইরা একটু রাগী দৃষ্টিতে তাকালো। অর্ণব ভয় পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলো ইরা বিছানায় বসে আছে। তা দেখে অর্ণব বলল, বসে আছো কেন, চলো নিচে চলো বউ। কিরে তুই আমার বউ বলছিস কেন? বললাম না আমি এই বিয়ে মানি না। এইবার বললে খুন করে দিব বলে দিলাম। ঠিক আছে বলবো না, এবার তো নিচে চলো। তুই যা, আমি আসছি 2 মিনিট। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এই বলে অর্ণব নিচে চলে আসলো। নাস্তার টেবিলে বসলো। সবাই বসে অপেক্ষা করছে ইরার জন্য, কিন্তু 5 মিনিট হয়ে গেল আসছে না। তাই অর্ণব আবার উঠে রুমে আসলো ইরাকে ডাকতে। রুমের সামনে আসতে হয়ে গেল। দেখলো এরা ড্রেস চেঞ্জ করছে। তা দেখে অর্ণব টাসকি খেয়ে গেল। অর্ণবকে দেখে ইরা তাড়াতাড়ি শরীর ঢেকে ফেললো। তারপর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে তুই না বলে বলা নেই ক নেই হুট করে রুমে ঢুকে পড়লি। এখানে আমি যে কোনো পজিশনে থাকতে পারি। আমার রুমে আমি বলে কই ঢুকবো নাকি? তাছাড়া তুমি তো এখন আমার বউ, তাই দেখলেই বা কি। বললাম না বউ বলবি না। তোরা সব ছেলে এক লুচ্চা। কি আমি লুচ্চা? ঠিক আছে, আমি লুচ্চা। আমার বউয়ের সাথে তো লুচ্চামি করতে গেছি, অন্য কারোর সাথে তো আর না। এটার অধিকার আমার আছে। বললাম না অধিকার ফলাতে আসবি না। আমি এই বিয়ে মানি না। তুই ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছিস। আমি তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে বিয়ে করলাম? আর ষড়যন্ত্র করে বিয়ে যদি করেই থাকি, তাহলে বাসরাতে আমার অধিকার ঠিকই বুঝে নিতাম। তোরা তো ওই একটা কাজই করতে পারিস। তোরা সব ছেলেরাই এক। তুমি কিন্তু আমাদের ছেলে জাতিকে অপমান করছো। তোমার সাথে আমি আর ঝগড়া করতে চাই না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আম্মু অপেক্ষা করতেছে। এই বলে চলে আসলো। কিছুক্ষণ পর ইরা এলো, দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। তারপর নাস্তা করে রুমে চলে আসলো অর্ণব। তারপর বাসা থেকে বের হয়ে আড্ডাখানায় আসলো।
আড্ডাখানায় এসে দেখে ফাহাদ বসে আছে। ফাহাদ হচ্ছে অর্ণবের একমাত্র বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা বন্ধু। অর্ণবকে দেখে ফাহাদ বলল, কি রে, বউকে পেয়ে আমাকেই ভুলে গেলি নাকি? বলে যাব কেন, তোকে কি আমি ভুলতে পারি? তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি, বিয়ে উপলক্ষে ট্রিট নিবিটা? তার বলতে দে না, কি দিবি? এই না হলে আমার ফ্রেন্ড। এই নে। এই বলে কয়েকটা উড়াধুরা মেরে দিল। মারার পর এখন একটু শান্তি শান্তি লাগছে। অর্ণবের হাতে মার খেয়ে ফাহাদ বলল, কি হলো, মারলি কেন? মা গো, মরে গেলাম গো। ও বউ, তুমি কই গো? তোমার স্বামীকে মেরে ফেললো। এটা তো ট্রিট হিসেবে পাওনা ছিল। এই জন্যই মানুষের উপকার করতে নেই, উপকার করলে দোষ। কোথায় টিট দিবি তা না। এখন আপাতত এটাই তো ট্রিট। ট্রিট সেদিন পাবি যেদিন সব ঠিকঠাক হবে। দয়া করে দিলাম, জীবনে ঠিকঠাক হবে না। আর ঠিকঠাক হলেও তোর বাচ্চা কাচ্চা ছুকো, তোর বউয়ের বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, বলে দিলাম। কথা মিলিয়ে নিস। কি বললি? দাঁড়া। এই বলে অর্ণব ফাহাদকে মারার জন্য গেল। ফাহাদ ভয়ে দৌড় দিছে, অর্ণবও দৌড়ানি দিল, কিন্তু ধরতে পারলো না, চলে গেল। অর্ণবও সেখানে না থেকে বাসায় চলে আসলো। রুমে এসে দেখে বউ নেই। হায় হায়, বউ চলে গেল নাকি? আবার ছাদে গেল, দেখলো সেখানেও নেই। তাই অর্ণব চিৎকার করে বলল, আম্মু গো, আমার বউ কই? আমার বউ পালাইয়া গেছে। আম্মু গো, তাড়াতাড়ি আসো, ইরা পালিয়ে গেছে। হারামজাদা কি সব বলতাছে এগুলো? ও কেন পালাবে? ও তো আমার সাথেই আছে। এই বলে অর্ণবের আম্মু রান্না থেকে বের হয়ে আসলো, হাতে খুন্তি। তার পেছন পেছন ইরাও বের হয়ে আসলো। এরা অর্ণবের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাবে, লবণ মরিচ ছাড়া। এদিকে ইরার এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর একদিকে আম্মুর হাতে খুন্তি। পরিস্থিতি খুবই ভয়ানক। তাই কিছু না বলে সেখান থেকে দৌড়ে রুমে চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো, যাই হোক, এরা মনে হয় সবকিছু মেনে নিতে শুরু করেছে। এটা ছিল অর্ণবের একটা ভুল ধারণা। তারপর সারাদিন কেটে গেল ইরার ইগনোরে। অর্ণবকে দেখলে ইগনোর করে, কথা বলতে চাইলে কথাও বলে না, পাশ কাটিয়ে চলে যায়। অর্ণব রুমে আসতেই ইরা চলে যায়। দুপুর থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত এভাবে ইগনোর করলো ইরা। অর্ণবের মনটা একটু ছ্যাদ করে উঠল। এমনকি সন্ধ্যায় খাওয়ার সময়ও একবার তাকালো না। সন্ধ্যার খাবার খেয়ে রুমে এসে ভাবতে লাগলো, না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এই ইগনোর নেওয়া যাবে না। এসব রুমে বসে ভাবতে লাগলো। তখন ইরা রুমে এলো। অর্ণব কোনো কথা না বলে ইরাকে ধরে বিছানায় বসিয়ে দিল। ইরা অর্ণবের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। অর্ণব ইরাকে বিছানায় বসিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। তারপর ইরাকে শান্ত স্বরে বলল, তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমি আর এগুলো নিতে পারতেছি না। যা হওয়ার হয়ে গেছে। এখন তো তুমি আমার বউ। বাসায় কেউ নাই, শুধু তুই আর আমি একসাথে ডিনার করে ঘুমালাম, কিন্তু সকালে আমি তোর রুমে কিভাবে গেলাম বল আমাকে? ভূতে তো আর এ কাজ করবে না। সত্যি বলবো না মিথ্যা? একদম মিথ্যা কথা বলবি না, সব সত্যি কথা বলবি। আসলে কি, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলা হয়নি। হয়তো তুমি আমার সিনিয়র বলে কখনো সাহস করে তোমায় বলতে পারিনি যে তোমায় বড্ড ভালোবাসি তোমায়। এবার যখন তুমি আমার বাসায় এলে আর আম্মু তোমাকে আর আমাকে একা থেকে যখন চলে গেল, তখন বিষয়টা আমি আমার বন্ধু ফাহাদের কাছে শেয়ার করলাম। সেও জানে যে আমি তোমাকে ভালোবাসি। বিষয়টা শেয়ার করাতে ফাহাদ বলল, এটাই নাকি তোমাকে পাওয়ার আমার একমাত্র সুযোগ। আর আমি আগে থেকে জানতাম যে আম্মু সকালে আসবে, তাই রাত্রে তোমাকে আমার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিছিলাম। এই সব কিছু শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি আমি। তোমাকে যে খুব খুব ভালোবাসি আমি। তোর এসব করতে একটু বাঁধলো না? ফাহাদ অন্য খারাপ কিছু করতে বলেছিল, কিন্তু আমি অতটাও খারাপ না। তুই এটা করতে পারলি? আমার সম্মানের কথা একটুও ভাবলি না? মা বাবা কত বিশ্বাস করতো আমায়, আমি কত বিশ্বাস করতো আমায়। এখন আমার মা বাবা আমাকে ঘৃণা করে, মেয়ে বলতেও নাকি তাতে লজ্জা করে আমাকে। হ্যাঁ তো বড় একটা অপবাদ দিলি আমায়। প্লিজ তুমি কান্না করো না। আমি সবাইকে বলে দিব আমার বউ খারাপ না, সব আমি করেছি। যা, তোর এসব বলা লাগবে না, তুই যা এখান থেকে। না, আমি সবাইকে বলে দিব
আমার বউ খারাপ না, আমি ইচ্ছে করে এসব করেছি তাকে বিয়ে করার জন্য। এই বলে হীরাকে জড়িয়ে ধরলো। হীরা এক ধাক্কায় সরিয়ে দিল। খবরদার আমাকে টাচ করার চেষ্টা করবি না, টাচ করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি তো আমার বউ, তোমাকে টাচ করব না কেন? আমার বউকে আমি টাচ করতেই পারি। আমি এই বিয়েটাই মানি না, সেখানে আবার বউ। খবরদার স্বামীর অধিকার ফলাতে আসবি না আমার কাছে। আমি তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে তোমায় বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি খুব খুব ভালোবাসি। যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন শুধু সাজাতে আসবি না, যা এখান থেকে, ডিভোর্স দিয়ে দিব আমি তোকে। প্লিজ তুমি এভাবে বলো না, আমার খুব কষ্ট হলো না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। একদম টাচ করার চেষ্টা করবি না আমায়। কখনো কিছু করার চেষ্টা করলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। এর জন্য তুই দায়ী থাকবি। প্লিজ তুমি এভাবে বলো না, আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া কখনো টাচ করবো না, তবুও তুমি নিজের কোনো ক্ষতি করো না। ইরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। বুক ফেটে কান্না আসছে, তাই শুয়ে না থেকে দরজা খুলে ছাদে চলে আসলো। আগে থেকে কয়েকটা সিগারেট কেনা ছিল, সেগুলো নিয়ে আসলো। আকাশের দিকে তাকিয়ে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো আর ভাবতে লাগলো। কেন জানি না খুব কষ্ট হচ্ছে আমার। মানছি না হয় আমি একটা ভুল করেছি, তাও শুধু ইরাকে পাওয়ার জন্যই করেছি। আমি যে বড্ড ভালোবাসি তাকে, সে কেন বোঝে না? কি করে বোঝায় আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি তোমায় ইরা। এসব নানান কথা ভাবতে লাগলো। একের পর এক সিগারেট ধরাতে লাগলো। রাত প্রায় 1টা বাজে, এখনো ছাদে দাঁড়িয়ে আছে। এবার রুমে যাওয়া দরকার, তাই ছাদ থেকে নেমে রুমে আসলো। রুমে এসে দরজাটা অফ করে দিল। বিছানায় তাকিয়ে দেখলো ইরা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় একটা পরীর মতো লাগছে তাকে। কিন্তু এই পরীটা যে ওর ভালোবাসা বোঝে না। অর্ণব ভাবছে, সারা জীবন এভাবেই দেখতে দেখতে কেটে যাক, সময়টা এখানে থমকে গেলে কতই না ভালো হতো। চুলগুলো মুখের সামনে এসে পড়ছে, মন চাচ্ছে চুলগুলো কানে গুজে দিতে, কিন্তু তাকে কথা দিয়েছে তাকে টাচ করবে না। কোনো এক কারণে তাকে টাচ করতে পারলো না। কি কিউট লাগছে ইরাকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল ইরার দিকে। অর্ণব ইরার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি কি করে বোঝাই আমি যে তোমায় কতটা ভালোবাসি? বুকের ভেতর কতটা জায়গা নিয়ে বসবাস তোমার। সেই ছোট্টবেলা থেকে তোমাকে আমি আমার বুকের ভিতরে জায়গা দিয়েছি। অনেক অনেক ভালোবাসি তোমায়, যে ভালোবাসা কোনো পরিমাপ করে মাপা যায় না। কি করে বোঝাই আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আমি? তোমাকে ছাড়া এক মুহূর্তের ভালো লাগবে না, আমার সবকিছুই বিষাদ মনে হবে। কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি? এসব অনেক কিছুই বলল। হয়তো এরা কিছু শুনতে পায়নি, কারণ সে ঘুমিয়ে আছে। তারপরেও কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থেকে নিচে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আসতেছিল না, মনে হচ্ছে কান্না আসবে বুক ফেটে। এসব নানান কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নাই। অর্ণব আর ইরাকে ডিস্টার্ব করবে না, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। ওর মতো থাকুক, ভালোবাসা তো সবার কপালে আসে না, ও না হয় এই দলে। আর যাই হোক, ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। সকাল সকাল দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে এরা বিছানায় ঘুমিয়ে আছে, আর দরজা বাইরে থেকে বাসার কাজের মেয়ে ঋতু ডাকতেছে। তাই অর্ণব উঠে পড়লো, তারপর ইরাকে ডাকতে লাগলো, কিন্তু উঠছে না। অনেক ডাকাডাকি করলো, উঠছে না। এখন আর কি করার? দরজাটা হালকা করে খুলে মাথাটা বের করে বলল, কি হয়েছে, ডাকছো কেন এত সকাল সকাল? ভাইয়া আন্টি ইরা আপুকে নিয়ে যেতে বলল। ও এখন যেতে পারবে না? কেন? গোসল করতে গেছে। ও তাই বলেন? আসলে বলিয়েন যে আন্টি নিচে যেতে বলল। ঠিক আছে। তারপর কাজের মেয়ে ঋতু লজ্জা পেয়ে চলে গেল। অর্ণব মাথা চুলকাতে চুলকাতে ভাবলো, কি হলো, লজ্জা পেল কেন? এমন কি কোনো কিছু তো বললো নাকি? পরেক্ষণে জিহ্বায় কামড় দিল, বুঝতে পারলো কি বলে ফেলেছে। দরজাটা লাগিয়ে দিল, দেখলো এরা এখনো ঘুমিয়ে আছে। আবার অনেক ডাকাডাকি করলো, কিন্তু উঠলো না। স্পর্শ তো করতে পারবে না, তাই এখন কিভাবে উঠাবে সেটাই ভেবে পাচ্ছে না। এই তো আইডিয়া পেয়েছে। ওয়াশরুম থেকে একটা বালতিতে পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে আবারও কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু উঠলো না। এবার দিল মুখে এক বালতি ঢেলে। সাথে সাথে ইরা লাফ মেরে বিছানা থেকে উঠে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় রাগে পুড়ে যাচ্ছে, আর সেই আগুনের তাপ ওর দিকে আসছে। এরা রেগে বলল,
কি হলো? তুই এভাবে ভিজিয়ে দিলি কেন? আম্মু নিচে যেতে বলল। কখন থেকে আমি ডাকছি, উঠছো না কেন? তাই বলে এভাবে ভিজিয়ে দিবি? তো কি করব, কখন থেকে ডাকছি উঠছোই না। আর তোমাকে তো আমি কথা দিয়েছি তোমাকে কখনো স্পর্শ করব না, তাই কিভাবে উঠাবো? তাই এই আইডিয়াটা পেলাম। আইডিয়াটা ভালো তাই না? নিকুচি করেছে তোর আইডিয়ার। আর কখনো এভাবে পাবনি মারবি না। ঠিক আছে, যদি কখনো তোমায় ডাকি তুমি যদি না ওঠো, তখন আমি কি করব? তখন দেখা যাবে। এই বলে ইরা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে গেল। অর্ণব বিছানায় শুয়ে পড়ল। রাত্রে ভালোভাবে ঘুমায়নি, তাই একটু আরামসে বিছানায় ঘুমানো যাবে। বিছানাটা হয়তো ওকে মিস করছে অনেকদিন ধরে, তাই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। একটু পর ঘুম ভেঙে গেল। নিচে তাকিয়ে দেখে ইরা শুয়ে আছে। একটু করে শীত লাগছে হয়তো, তাই অর্ণব চাদরটা তার গায়ে টেনে দিল। তারপর বাইরে বের হয়ে আড্ডাখানায় গেল। সেখানে ফাহাদের সাথে কিছু সময় আড্ডা দিল। একটু আড্ডা দিয়ে বাসায় ফিরলো। রুমে এসে দেখলো ইরা নেই। ইরাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেল। দেখলো ইরা রান্নাঘরে সবজি কাটার চেষ্টা করছে, কিন্তু কাটতে পারছে না ভালোভাবে। তাই অর্ণব রান্নাঘরের ভিতরে ঢুকলো। অর্ণবকে দেখে কিছুই বলল না। অর্ণব তার হাত থেকে ছুরিটা নিয়ে সবজিগুলো কাটতে লাগলো, কিন্তু ভালোভাবে কাটতে পারলো না। কেমন যেন হয়ে যাচ্ছে, তা দেখে এরা মুচকি মুচকি হাসছে। অর্ণব আর না পেরে সেখান থেকে চলে আসলো। মান সম্মানটাই আগে, তাই সুযোগ করে চলে আসলো। যাক বাবা, জীবনেও কাটতে যাব না। মেয়েদের কাজ মেয়েদেরকেই মানায়। তারপর রান্নাঘর থেকে রুমে চলে আসলো। রুমে এসে কিছুক্ষণ এফবিতে ঢুকলো। দেখলো গল্পের রেসপন্স তেমন নেই, তাই লেখার এনার্জি আসে না। মন খারাপ করে এফবি থেকে বের হয়ে পড়লো। রুমে বসে ফোন চাপতেছিল। এমন সময় আউ করে কারো চিৎকার আওয়াজ কানে আসলো। রুম থেকে বের হয়ে দেখে রান্নাঘর থেকে আসলো আওয়াজটা। রান্নাঘরে গিয়ে দেখে ইরা আঙ্গুল কেটে বসে আছে। আঙ্গুল থেকে রক্ত পড়ছে। কোনো কথা না ভেবে সাথে সাথে আঙ্গুলটাকে মুখে নিয়ে চুষতে লাগলো। ইরা কেমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। অর্ণব সেদিকে লক্ষ্য না দিয়ে আঙ্গুলটা চুষতে লাগলো। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণে রান্নাঘরে আম্মু চলে এসেছে। এরা কেমন করে তাকিয়ে আছে অর্ণবের দিকে, তাই অর্ণব কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো আমি কাজটা ঠিক করলাম নাকি ভুল করেছি, কারণ আমি ইরাকে কথা দিয়েছিলাম কখনো তাকে স্পর্শ করব না, কিন্তু তাকে স্পর্শ করে ফেললাম। ইরা রুমে এলে তাকে সরি বলে দিব। এসব ভাবতে লাগলো। তখন ইরা রুমে প্রবেশ করলো। অর্ণবের দিকে কেমন করে তাকালো। অর্ণব ইরাকে বলল, সরি। কেন? তখনকার ঘটনার জন্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম কখনো স্পর্শ করব না, কিন্তু আমি আপনাকে স্পর্শ করে ফেলেছি, তার জন্য আমি সরি। ঠিক আছে, সেটা তো আমার ভালোর জন্যই করেছিস। ভালো করলাম তাও আবার আমি তো খারাপ, কারো ভালোই করতে পারি না, অন্যের সাথে সব সময় খারাপ করি। যেমন ধরুন না, আপনাকে প্ল্যান করে করে বিয়ে করেছি আপনাকে। তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই মুক্তি দিয়ে দিব আপনাকে। মুক্তি পেয়ে যাবেন এই অর্ণব নামের খারাপ মানুষটা থেকে, যে আপনার সাথে প্রতারণা করেছে। খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন। আর কিছু বলল না। বাইরে চলে আসলো। বাইরে এসে এক প্যাকেট সিগারেট কিনলো। খুব কষ্ট হচ্ছে। তারপর সিগারেট প্যাকেট নিয়ে চলে আসলো নদীর ধারে। ফাহাদকে কল দিয়ে আসতে বলল। আর অর্ণব সেখানে বসে একের পর এক সিগারেট টানতে লাগলো। কিছুক্ষণ পর ফাহাদ এলো। ওর সাথে বসে আড্ডা দিতে লাগলো আর সিগারেট খেতে লাগলো। প্রায় দুপুর হয়ে গেছে, বাসায় যেতে হবে, তাই ফাহাদকে নিয়ে বাসার দিকে আসতে লাগলো। তারপর আসার সময় ফাহাদের বাসা পড়ায় ফাহাদ চলে গেল বাসায়। এরপর অর্ণবও বাসায় আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর বলল, কি রে, এতক্ষণ কই ছিলি? ফাহাদ ডেকেছিল তাই ওর সাথে ছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। তারপর রুমে চলে আসলো। রুমে যাওয়া মাত্রই চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরা। এসে জড়িয়ে ধরলো। কি এক অদ্ভুত অনুভূতি, মাতাল করার মতো। পরক্ষণে অন্য কিছু মনে পড়লো। ইরা ভিজা অবস্থায় রয়েছে। অর্ণবকে যে জড়িয়ে ধরেছে তার খেয়াল নেই। হঠাৎ অর্ণবের দিকে তাকিয়ে দেখলো ইরা, তারপর ছেড়ে দিল। লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল।
আবার কি হলো কিছুই বুঝতে পারলো না। ওয়াশরুমে যেতে না যেতে আবার চিৎকার দিয়ে উঠল ইরা। এসে আবার জড়িয়ে ধরলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তাই অর্ণব বলল, কি হলো? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর এসব কি হচ্ছে আমার সাথে? ইরা এসে জড়িয়ে ধরেছে, ছাড়ার কোনো নাম নেই। এক বিব্রতকর পরিস্থিতি। ইরা অর্ণবের বুকে মাথা রেখে আঙ্গুল দিয়ে ইশারা করে ওয়াশরুম দেখিয়ে বলল, আরশোলা। অর্ণব হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এত বড় একটা মেয়ে আরশোলা দেখে ভয় পায়। এভাবে ভেজা অবস্থায় আমার সামনে আসবেন না কখনো, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন আমার সব দোষ আমাকে দিবেন। তারপর নিজের দিকে তাকিয়ে দেখলো যে পুরো ভিজা অবস্থায় রয়েছে। এই অবস্থায় ইরার মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে। তখন অর্ণব বলল, এটা একটা বড় মেয়ে আরশোলা দেখে ভয় পান? কি করবো, আমি ছোটবেলা থেকে আরশোলা দেখে খুব ভয় পাই। দেখ না, একটু আছে না গেছেই। ঠিক আছে দেখছি। দেখলো আরশোলা নেই, চলে গেছে। তাই বলল, কোথায় আরশোলা? নেই তো, চলে গেছে। আপনি এবার গোসল করতে পারেন। অর্ণবের কথা ইরা অর্ণবের পেছন দিক থেকে লুকিয়ে দেখার চেষ্টা করলো আসলে আছে নাকি। দেখলো যে নেই। তারপর ইরা ওয়াশরুমে চলে গেল। অর্ণব বাইরে চলে আসলো। রুমের মধ্যে এসে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। সারা ঘর মনে হয় তার চুলের গন্ধে মাতোয়ারা হয়ে আছে। কি অদ্ভুত সুবাস, পাগল করার মতো। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তার তাজা সুবাস সারা রুমে ছড়িয়ে পড়ছে। কি এক মাতাল করার মতো নেশা। অর্ণব আর কিছু না ভেবে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলো। গোছল করে বাইরে বের হয়ে দেখে এরা রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছে। অর্ণব তো মনে ভাবছে এমন কোনো কাজ তো সে করেনি রেগে যাওয়ার মতো, তাই সেদিকে পাত্তা দিল না। তারপর আম্মু এসে ওদের দুজনকে ডেকে নিয়ে এলো খাবার টেবিলে। দেখলো এরা আগেই রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। বিষয়টা বুঝলো না কি হলো, কেমন এমন করতেছে। এভাবে পুরো বেলা কেটে গেল। যতবার ইরার সাথে দেখা হয়েছে ততবার রেগে তাকিয়েছিল অর্ণবের দিকে। এমনকি সন্ধ্যায় খাবারের সময়ও রেগেছিল। সন্ধ্যায় ডিনার করার পর অর্ণব রুমে গিয়ে বসে রইল। তখন ইরা রুমে আসলো। অর্ণব ইরাকে বলল, দুপুর থেকে রেগে আছেন কেন? মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছেন। তোর ফোন বের কর। কেন? ফোন দিয়ে কি করবেন? আপনারটা তো আছেই। বের করতে বলছি, বের কর। ঠিক আছে, এই নিন। তারপর ফোনটা বের করে ইরাকে দিল। সাথে সাথে ইরা একটা নাম্বার বের করে দেখালো। দেখলো নাম্বারটা সেভ করা আছে মাই ক্রাশ নাম দিয়ে। এটা দেখে ইরা রেগে আছে, ভাবতেই পারছে না কেন এবার রাগ হয়ে থাকবে। কিছুই বুঝতে পারছে না। সে তো ভালোই বাসে না, তাহলে এটা নিয়ে রেগে যাওয়ার কারণ বুঝলো না। তখন ইরা বলল, বল, কার নাম্বার এটা? কেন? দেখতেই তো পাচ্ছেন মাই ক্রাশ দিয়ে লেখা আছে। তার মানে তো আমার ক্রাশেরই হবে নাকি? এটা নিয়ে আপনার কোনো সমস্যা বা রেগে যাওয়ার কোনো কিছুই বুঝলাম না। বল, এটা কার নাম্বার? তোর ক্রাশের নিকুচি করেছি আমি, বল নাম্বারটা কার। আমি বলতে পারবো না। বলবি না তো? ঠিক আছে, আমি কল দিচ্ছি। তারপর ইরা সেই নাম্বারে কল করলো। সাথে সাথে ইরার ফোনটা বেজে উঠলো। এটা দেখে ইরা কিছু বলল না। ফোনটা দিয়ে দিল। তখন অর্ণব বলল, এক সময় ছিল ক্রাশ, কিন্তু এখন আর নাই। এটাই ছিল, এটাই বা রেখে লাভ কি? অযথাই মিথ্যা একটা নাম। এই বলে ইরার সামনের নাম্বারটা ডিলিট করে দিল। ইরা বাধা দিতে চেয়েও পারল না বাধা দিতে। তারপর ফোনটা টেবিলে রেখে নিচে বিছানা করে ঘুমাতে যাবে এমন সময় ফোনটা চেঁচামেচি শুরু করে দিল। একরাশ বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকালো। দেখলো ফাহাদ কল করছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে খুশি খুশি কণ্ঠে ফাহাদ বলল, দোস্ত তুই কই? কেন রে? আমার কি এখন রাতে চুরি করতে যাওয়ার কথা ছিল নাকি? আরে ভাই বল কোথায় আছিস? এত রাতে কোথায় থাকার কথা? বাসায় আছি। এই জায়গায় আয়। কেন, কি হয়েছে এত রাতে? মিতু যেতে বললো, কি জানিস সারপ্রাইজ দিবে আমাদের। আর আমিও ভাবছি আজকে ওকে প্রপোজ করে দিব। তুই যা, আমি গিয়ে কি করব? আমার ঘুম পাচ্ছে অনেক। আরে আয়, তোরে যেতে বলেছে। আর তুই থাকলে আমি একটু সাহস পাই। আর তাছাড়া তোদেরকে ট্রিট দিব ভাবছি। আগে বলবি তো?
ঠিক আছে যাচ্ছি, তুই থাক, তোর বাসায় আসছি আমি। না, তুই শুধু এ জায়গায় চলে আয়। আমি আগে থেকে চলে এসেছি, এখানে বসে রয়েছি মৃত্যুর জন্য। ঠিক আছে আমি যাচ্ছি। মিতু হচ্ছে ফাহাদের বেস্ট ফ্রেন্ড, অর্ণবেরও ফ্রেন্ড। ফাহাদ গত 2 বছর ধরে মিতুকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। তাই আজ নাকি বলবে, সেই কারণে অর্ণবকে যেতে বলেছে। আর ট্রিট দিলে কোনো কথাই নেই, সবার আগে অর্ণব। ফোনটা রেখে দিয়ে ইরার দিকে তাকালো, দেখলো ঘুমোনি, বিছানায় বসে আছে, অর্ণবের দিকে তাকিয়ে আছে। তখন অর্ণব বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? এত রাতে কোথায় যাবি তুই? আরে এসব বাদ দিন, আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য বল। আমি এখন বাইরে যাব। ফাহাদ একটা পার্টি দিতে চাইছে, ছোটখাটো ট্রিট দিবে। আপনি তো জানেন আম্মু আমায় যেতে দিবে না, তাই আমি এখন লুকিয়ে যাব। আর রাত্রে আপনার ফোন দিব, তখন দরজাটা খুলে দিয়েন। আমি টুপ করে ভিতরে চলে আসব, তাহলে কেউ জানতেই পারবে না আমি বাইরে গেছিলাম। একটু সাহায্য করবেন? কি, তুই এখন বাইরে যাবি আর আমি কি করব? কেন, ঘুমাবেন? না, আমি এখন ঘুমাবো না, আর কোনো সাহায্য করতে পারবো না। কেন, কি করবেন এখন? তুই পার্টিতে যাবি আর আমি বাসায় ঘুমাবো, তাই না? এটা চলবে না, আমিও যাব তোর সাথে। কি, এত রাতে আপনিও যাবেন? এটা কিভাবে সম্ভব? আর আম্মু যেতে দিবে না? দিবে দিবে, আমরা তো লুকিয়েই যাব। না, আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। তুই নিয়ে যাবি না মানে? তোর ঘাড় যাবে। তুই নিয়ে না গেলে তুই যেতে পারবি না, মামিকে সব বলে দিব আমি। ব্ল্যাকমেইল? তুই যা মনে করিস। আমার মতো একটা খারাপ মানুষের সাথে যাবেন, এটা কিভাবে হয়? যদি কোনো ক্ষতি করে দেই আপনার? স্তব্ধতা। ঠিক আছে চলুন, অতটাও খারাপ নই আমি। কথাটা শোনা মাত্র ইরার মুখে হাসি ফুটে উঠল। তারপর অর্ণব আর ইরা রেডি হলো। এখন কথা হচ্ছে বাইরে যাবে কিভাবে, দরজা তো বন্ধ করা। তাই অর্ণব ভাবতে লাগলো। এমন সময় ইরা বলল, কি হলো, কি ভাবছিস? ভাবছি এখন বাইরে যাব কিভাবে। দাঁড়ান, আমি আম্মুর রুম থেকে চাবিটা চুরি করে নিয়ে আসি। চুরি করতে হবে না। তো যাব কিভাবে? দরজা তো বন্ধ, খোলার জন্য চাবিটা লাগবে। মামি একটা চাবি আমাকে দিয়েছে আগেই, যদি কোনো সময় দরকার হয় ওইটা আছে, ওইটা দিয়ে খুলবো, চল। ঠিক আছে চলেন। তারপর ইরাকে নিয়ে আস্তে আস্তে দরজাটা খুললো। তারপর দরজাটা বন্ধ করে দিল। কোনো মতে বাইরে বের হলো বাসা থেকে। এখন কথা হলো, যাবে কিভাবে? বাইক নিয়ে যাওয়া তো যাবে না। এখন একমাত্র উপায় হলো রিক্সা। ওরা রিক্সার জন্য ওয়েট করতে লাগলো। ভাগ্য ভালো, বেশি অপেক্ষা করতে হলো না, সাথে সাথেই একটা রিক্সা পাওয়া গেল। তারপর ইরা আর অর্ণব রিক্সায় চড়ে বসলো। অর্ণব কোনোদিন মেয়ের সাথে এক রিক্সায় চড়েনি, তাই কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছে। রিক্সায় জায়গায় কম, তাই বারবার ইরার শরীরের সাথে শরীর ঘেঁষা খাচ্ছে। এক বিব্রতকর পরিস্থিতি। অর্ণবের কেমন যেন লাগছে, এই প্রথম কোনো নারীর সাথে বসে আছে, একসাথে যাচ্ছে, তাও আবার এত রাতে। ফিলিংসটাই অন্যরকম, অনুভূতিটাই অন্যরকম। অনুভূতিটা আপনাদের বলে বোঝাতে পারবে না। এসব ভাবতে ভাবতে ওরা চলে আসলো। তারপর অর্ণব বলল, কি রে, আমরা এখানে আছি দেখতেই পাচ্ছিস না, নাকি দেখেও না দেখার ভান করছিস? আরে তোরা? আরে না, দেখিনি কখন আসলি। আর ইরা আপু যে কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। কি রে তুই বাইরে কোথায় যাচ্ছিস আমাদের এখানে আসতে বলে? যা না তোরা, ভেতরে যা, মিঠু আছে ভেতরে। তুই কোথায় যাচ্ছিস সেটা বল, চল আমার সাথে। না, আমি যাব না, আমাকে বাসায় যেতে হবে। কি, তুই আমাদের এখানে ডেকে এনে যখন এখন বলতেছিস তোর বাসায় যেতে হবে, এটা কেমন কথা? যা, ভেতরে যা, মিঠু আছে। আমার ভালো লাগতেছে না, প্লিজ আমায় বলিস না ভেতরে যেতে। ফাহাদের চোখের কোণে পানি। কথাটা কেমন করে বলল ফাহাদ? কখনো এভাবে কথা বলে না ফাহাদ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে আসতে বলে বাসায় চলে যাবে কেন? আর যখন কল করছিল তখন তো অনেক খুশি দেখাচ্ছিল মিতুকে প্রপোজ করবে বলে। তাহলে কেন চলে যাচ্ছে? এখানে কিছু একটা হয়েছে। তখন অর্ণব ফাহাদকে বলল, সত্যি করে বলতো কি হয়েছে তোর, আর তোর চোখের কোণে পানি কেন? এতটুকু বলতেই ফাহাদ অর্ণবকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এরকম পরিস্থিতির জন্য তৈরি ছিল না অর্ণব। কি হলো কিছুই বুঝলো না, কেনই বা অমন করছে। তখন অর্ণব ফাহাদকে বলল, কি রে, এভাবে কান্না করতেছিস কেন? বল কি হয়েছে আমাকে। মিতু তোকে কিছু বলছে?
দোস্ত, আমি মিতুকে প্রপোজ করার জন্য এসেছিলাম, আর মিতু আমাকে সারপ্রাইজ দিবে বলে এখানে আসতে বলেছিল। কিন্তু আমি যে এত বড় সারপ্রাইজ পাবো তা আমি ভাবতেই পারিনি। এসব কি কথা বলতেছিস? সবকিছু খুলে বল, সব আমাকে কি হয়েছে? অর্ণব, তুই তো জানিস আমি মিতুকে কতটা ভালোবাসি। প্রায় 2 বছর ধরে ভালোবাসি ওকে। ও আমার বেস্ট ফ্রেন্ড থাকায় কিছু বলতে পারেনি ভয়ে, যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। তুই তো সব কিছু জানিস কতটা ভালোবাসি ওকে, যে জীবনের থেকেও বেশি ভালোবাসি ওকে। তাই ভাবলাম আজকে বলে দিব, যা হবার হবে। এখানে আসতে বলেছিল, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম যে আজকে এখানে এসে বলবো। আর মিতু বলেছিল আমাকে কি জানি সারপ্রাইজ দেবে। আমি ওকে প্রপোজ করবো ভাবছিলাম, কিন্তু এখানে এসে যে এত বড় সারপ্রাইজ হয়ে যাব সেটা আমি নিজেও চাই না। আরে কি হয়েছে খুলে বল সবকিছু। তুই তো জানিস আমি 2 বছর ধরে ওকে ভালোবাসি। এখানে এসে সব শেষ হয়ে গেল। আরে বল না, কি শেষ হয়ে গেল? আর এইভাবে কাঁদছিস কেন? আর মিতু কই? আজকে ভাবছিলাম এখানে মিতুকে প্রপোজ করব। এখানে এসে দেখি মিমের সারপ্রাইজ হচ্ছে মিমের বয়ফ্রেন্ড। কি? মিমের বয়ফ্রেন্ড আছে? দোস্ত, 1 মাসের রিলেশন নাকি তাদের। আজ দেখাতে নিয়ে এলো আমাকে, এটাই তার সারপ্রাইজ। মন খারাপ করিস না দোস্ত, সবার ভাগ্যে তোর ভালোবাসা জোটে না। যেমন আমাকে দেখ। কথাটা বলে অর্ণব ইরার দিকে তাকালো, দেখলো মন খারাপ করে দাঁড়িয়ে আছে ইরা। তোকে বোঝাতে পারছি না আমি কতটাই না ভালোবাসি তাকে। আমি নিজের মনকে বোঝাতে পারছি না। আমি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। কেন আগে বললাম না আমি? মন খারাপ মন খারাপ করিস না দোস্ত, দেখবি তোর জীবনে অনেক ভালো মেয়ে আসবে। ভালো মেয়ে কি করবি দোস্ত? আমি যে মৃত্যুকে খুব ভালোবাসি, কি করে বোঝাই আমি তোকে? থাক, মন খারাপ করিস না, আমাকে দেখ। আমি কি তোর মতো কান্না করেছি? চল ভেতরে চল। না, আমি আর যাব না। গেলে আমি নিজেকে আটকাতে পারবো না। প্লিজ আমায় যেতে বলিস না। আরে চল, আমিও বেশিক্ষণ থাকবো না। গিয়ে শুধু মিতুর বয়ফ্রেন্ডকে দেখে আসবো, দেখবো সে তোর থেকে কত বেশি ভালো। না দোস্ত, তুই যা, আমি যাব না। আরে চল, যাবো আর আসবো শুধু। এক প্রকার জোর করে নিয়ে গেল ভিতরে। গিয়ে দেখলো মিতুর সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে ছেলেটা প্লে বয়। ফাহাদ তাদের দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। চারপাশে তাকাতেই দেখে ইরা নেই। গেল কই? চারপাশে দেখতে লাগলো, গেল কই? এমন সময় ঠাস ঠাস করে 2টা থাপ্পড়ের আওয়াজ পেল। সামনে তাকিয়ে তো অবাক, এর আবার কি হলো? 2টা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিতুর বয়ফ্রেন্ড। কি হলো কিছুই বুঝতে পারলো না। চরগুলো দিয়েছে ইরার আবার কি হলো? সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরা এবার কেন মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে গেল? আর মিতুর বয়ফ্রেন্ডই বা কিছু বলল না কেন? ইরাকে দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ইরা আবার মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে হাত উঠালো। এবার মিতু ইরার হাত ধরে নেই। ইরার হাত ধরে মিতু বলে উঠলো, আপনি কে? আর আমার বয়ফ্রেন্ডকে মারছেন কেন? ওকে জিজ্ঞেস কর আমি কে। নিলয়, বলো এই মেয়েটা কে? আর তোকে মারলো তুই কিছু বললি না কেন? চুপচাপ দাঁড়িয়ে আছিস, বল মেয়েটাকে। নিলয় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে বল আমি কে? নিলয় আগের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে বলতে হবে না, আমিই বলতেছি আমি কে। ইরা বলল, ওর নাম নিলয়। আমার সাথে ওর 3 মাসের সম্পর্ক ছিল, এখনো আছে। এটাকে ভালোবাসা বললে চলে না। ও শুধু আমার দেহকে ভালোবাসতো, বারবার রুম ডেট করার কথা বলতো। কিন্তু আমি এমন মেয়ে না, তাই জন্যই হয়তো বেঁচে গেছি আমি। একদিন হঠাৎ করে দেখলাম নিলয় একটা মেয়ের সাথে বসে আছে পার্কে। সেখানে গিয়ে দেখলাম নিলয় একটা মেয়ের কোলে মাথা দিয়ে আছে। মুহূর্তের মধ্যেই রাগে হাত পা কাঁপতে শুরু করলো আমার। তারপর সেখানে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম নিলয়কে। নিলয় কিছু না বলে মেয়েটিকে পাঠিয়ে দিল। পরে আমাকে বলেছে ওর নাকি বোন হয় মেয়েটি, আর ও নাকি ওর বোনকে নিয়ে ঘুরতে এসেছিল। আর ওর নাকি শরীর খারাপ লাগছিল, তাই ওর বোনের কোলে মাথা দিয়ে শুয়েছিল। আরো অনেক কিছু বলে আমাকে কনভিন্স করেছে। 3 মাসের রিলেশন হলেও খুব ভালোবাসতাম আমি ওকে, তাই ওকে অনেক বিশ্বাস করতাম। তাই সেই দিনের বলা কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু ও সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে, খেলা করেছে আমার মতো মেয়ের ভালোবাসা নিয়ে। না জানি আরো কত মেয়ের সাথে এরকম করেছে।
কখনো ওর সাথে আমার রিলেশন আছে, এখনো ওর সাথে আমার রিলেশন আছে, না জানি কত মেয়ের সাথে রিলেশন আছে ওর। ভাগ্য ভালো এখানে এসেছিলাম, না হলে তো আসল রূপ কখনোই ধরতে পারতাম না। আর ওর সাথে রিলেশনে ছিলাম বলে আমি অর্ণবকে না বলে থেমে গেল। তোমার আর আমার ভাগ্য ভালো মিতু, আমি না আসলে হয়তো ও তোমারও কোনো ক্ষতি করে দিত। না জানি আর কতগুলো গার্লফ্রেন্ড আছে ওর। তোকে তো পুলিশে দেওয়া উচিত। এই কথাগুলো বলেছিল ইরা। কথাগুলো শুনে মিতু জাস্ট হাঁ হয়ে গেছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, রাগে হাত পা কাঁপছে। এমন সময় ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় দিল মিতু নিলয়ের গালে। কি রে বল, আর কত মেয়েকে নিয়ে খেলা করেছিস তুই, জানোয়ারের বাচ্চা। তোকে তো পুলিশে দিতাম আমি, কিন্তু দিলাম না। যা, তোকে ছেড়ে দিলাম আমি এইবারের মতো ঠিক হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? সব চোখের সামনে থেকে। এই বলে মিতু আরো 2টা থাপ্পড় দিয়ে দিল, সাথে ইরাও 2টা দিয়ে দিল। অর্ণব আর ফাহাদ হা হয়ে শুধু দেখছে। নিলয় চলে গেল। অর্ণব ভাবছে এই সুযোগে ফাহাদের লাইন ক্লিয়ার করা যাবে। মিতু বলল, ধন্যবাদ আপু আপনাকে, আপনি না থাকলে হয়তো আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। আর আপনাকে আপনাকে তো চিনলাম না। এরা কোনো কিছু বলার আগেই অর্ণব বলল, এটা হচ্ছে আমার সিনিয়র ফুফাতো বোন। এরা কিছু বলল না, একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তা ফাহাদ, তুই ওইভাবে তখন চলে গেলি কেন? আমি বলছি, জানেন আপু, হারামিটা আমাকে কি যেন বলবে বলে বলেছিল, কিন্তু না বলে চলে গেল। তখন অনেক রাগ হয়েছিল আমার। আসলে ফাহাদের চলে যাওয়ার কারণ হচ্ছে ও তোমাকে কত 2 বছর ধরে ভালোবাসে, কিন্তু তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলেনি। আজ তোমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু যখন ও দেখলো যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছো আর তোমার বয়ফ্রেন্ড আছে, তখন সেটা মেনে নিতে পারেনি ফাহাদ। তখন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাচ্ছিল, তখন আমরা ওকে ধরে নিয়ে এলাম। কি রে, উনি যা বলছে তা কি সত্যি? সব সত্যি। আসলে মিতু, আমি তোকে গত 2 বছর ধরে ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। ভয় হয় যদি আমাকে ছেড়ে চলে যাস, যদি ফ্রেন্ডশিপ নষ্ট করিস। প্লিজ বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, যা বলে বোঝাতে পারবো না। এতদিন যখন বলতে পারিসনি তো আজকে কেন বলছিস? ভাবলাম একদিন না একদিন তো বলতে হবে, আজকে না হয় বলে দিই। তোকে খুন করতে ইচ্ছে করছে আমার, আগে কেন বলিসনি? রিলেশনে জড়ানোর পর তোর কথা মনে পড়তো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর প্রতি আমারও তো একটা ফিলিংস আছে নাকি? আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে কি আমারও প্রতি ফিলিংস আছে? অর্ণবের কথা শুনে ইরা সহ 3জন হাঁ হয়ে তাকিয়ে আছে। তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? একটু মজা করে বলেছি। তাহলে ঠিক আছে, না হলে আজ তুই শেষ। আরে কুল কুল, আমি তো মজা করে বলছি। ফাহাদ, তোকে এই মুহূর্তে না খুন করতে ইচ্ছে করছে আমার। কেন? আমি আবার কি করলাম? তুই যে আমায় ভালোবাসিস, সেটা অন্যের মুখ থেকে শুনতে হচ্ছে আমার। এই তো এক্ষুনি বললাম আমি তোমাকে ভালোবাসি, আবারও বলতেছি অনেক অনেক ভালোবাসি তোমায় আমি। তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, তবে এখন প্রপোজ করতে হবে আমায়। ঠিক আছে, করছি জানেমান। এই বলে ফাহাদ পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে মিতুর সামনে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, তোমায় প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি আমি, আমার মহারানী। তোমায় যে মনের ছোট্ট ঘরে ঠাঁই দিয়েছি অনেক আগেই। তুমি কি হবে আমার বাচ্চার আম্মু? তুমি কি হবে আমার সেই শোক পাখি যাকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে চাই? তুমি কি হবে আমার জ্যোৎস্নারাতের সঙ্গী? তুমি কি হবে আমার সেই সঙ্গী যাকে আমি সবসময় জ্বালাতে চাই? ভালোবাসবে কি আমায়? দেবে কি তোমার এই ছোট মনের জায়গা? আমার এলোমেলো জীবনের প্রথম প্রণয় তুমি মিতু, আমার জীবনের সুখতারা তুমি মিতু, আমার বাচ্চা মরার শূন্য পয়েন্ট তুমি মিতু। অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, যা বলে প্রকাশ করতে পারবো না। লাভ ইউ। হব তোর বাচ্চার আম্মু হব, তোমার সেই জ্যোৎস্না রাতের সঙ্গী হব, তোর বেঁচে থাকার কারণ হব, তোমার সেই শুভ পাখি।
তোমায় দিব আমার মনে ঘরের জায়গা, অনেক অনেক ভালোবাসবো, ভালোবাসা দিয়ে তোমার জীবনটা ভরিয়ে দিব। অনেক অনেক ভালোবাসি তোমায়, অনেক অনেক। I love you too. মিতু হাত থেকে ফুলটা নিয়ে ফাহাদকে শক্ত করে জড়িয়ে ধরলো। অর্ণব আর ইরা মুচকি মুচকি হাসছে। তখন অর্ণব কাশি দিয়ে বলল, আমরা আছি এখানে, তোদের রোমান্টিক কথা পরে হবে, এখন আমার ট্রিট দে। দোস্ত, এখন না নিলে হয় না? আমার কাছে বেশি টাকা নাই। না না, তা বললে তো হবে না। প্লিজ দোস্ত, কালকে নিস। আজকে টাকা নিয়ে আসি নাই বেশি। অনেক কষ্ট হলে আজকে তোর জন্য আমাদের, এত চালাকি বাদ দে। তোরে আজকে ছাড়লে কালকে তোরে খুঁজেই পাওয়া যাবে না। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। কি রে, তুই সবসময় কিপটেমি করবি? দে টাকা দে, পারবি? দে টাকা দে। তারপর জোর করে ফাহাদের কাছ থেকে ট্রিট নিল। তারপর ট্রিট নিয়ে ফাহাদ আর মিতুকে বিদায় দিয়ে বাসায় আসতে লাগলো। সেখান থেকে বেরিয়ে দেখলো কোনো রিক্সা নেই। ফাহাদ আর মিতু তো মোটর সাইকেলে চলে গেল। এখন শুধু ইরা আর অর্ণব আছে। আশেপাশে কোনো রিক্সা পাচ্ছে না। কি আর করার, রিক্সা না পেয়ে ইরার অর্ণব হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখলো সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা দেখে অর্ণব তো শেষ। অর্ণব কুকুরকে অনেক ভয় পায়। এমন সময় ইরা চিৎকার করে অর্ণবকে জড়িয়ে ধরলো। কি হলো কিছুই বুঝলো না। কেন জড়িয়ে ধরলো আর কেনই বা চিৎকার দিল? কি হলে এভাবে জড়িয়ে ধরলেন কেন? ছাড়ুন বলছি। প্লিজ অর্ণব, কুকুরটাকে প্লিজ তারা, আমি খুব ভয় পাই, আমার খুব ভয় করছে এখন। এত বড় একটা মেয়ে সামান্য একটা কুকুরকে দেখে ভয় পান? অর্ণবের অবস্থা তো যায় যায়, সেও তো কুকুরকে ভয় পায়। অর্ণবের পকেটে কতগুলো চকলেট ছিল। ওইগুলো দিতে কুকুরটা চকলেটের কাছে গেল, কিন্তু ইরা অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছাড়ুন এবার, কুকুরটা চলে গেছে। লজ্জা পেয়ে দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গেল। তারপর রিক্সা করে বাসায় চলে আসলো। তারপর বাসায় এসে ইরার দেওয়া চাবি দিয়ে দরজা খুলতেই আউ চমকে উঠলো। সামনে তাকিয়ে দেখে অর্ণবের আম্মু একটা চেয়ার নিয়ে সামনে বসে আছে, আর তার পাশে ঋতু দাঁড়িয়ে আছে। এটা দেখে অর্ণবের বুক শুকিয়ে গেল। ঢোক গিলতে গিলতে পিছনে ঘুরে যেই না দৌড় দিতে যাবে, তখনই আম্মু বলল, এই হারামজাদা, পালাবি না। কালকে বাসায় আসলে তোর খবর আছে বলে দিলাম। এই কথা শুনে থেমে গেল। কারণ এখন যদি পালায় তাহলে কালকে আসতেই হবে। কালকে আসলেই পিঠে লাঠি ভাঙবে। তাই এখন থেমে যাওয়াই ভালো। আম্মু এত রাতে তুমি এখানে কি করছো? না ঘুমিয়ে? তোর জন্যই বসে আছি। কখন তুই বাসায় আসবি, কখন তোর আদর করব। রাতে কোথায় গিয়েছিলি? আমি আবার কোথায় যাব? এই তো ঘুম ধরতেছিল না, তাই বাইরে একটু হাওয়া খেতে গেছিলাম। ঘরে খুব গরম তো। এসি থাকা সত্ত্বেও গরম না? দাঁড়া, তোর গরম বের করছি আমি। আম্মু গো, তোমার একমাত্র পোলারে তুমি মারবা, একটু হাত কাঁপবে না? এটা তুমি করতে পারবা? দাঁড়া তো, অভিনয় বের করছি আমি। আজকে তোর পিঠের ছাল ছাড়িয়েই নিব। সাথে আবার ইরাকেও এত রাতে ভুলিয়ে ফালিয়ে নিয়ে গেছিস। আমি কি করলাম? কেন তুই জানিস না তুই কি করেছিস? সত্যি বলছি, আমি কিছুই করিনি। ওকে বললাম এত রাতে যাওয়ার দরকার নাই, কিন্তু কে শুনে কার কথা। বললাম এত রাতে ফুচকা পাওয়া যাবে না, কালকে এনে দিব, কিন্তু না, আমাকে জোর করে নিয়ে গেল এখানে। আমি কি করব? অর্ণবের কথা শুনে ইরা জাস্ট হা হয়ে গেছে। আম্মু কিছু বলল না। ইরা অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তখন আম্মু বলল, ঠিক আছে, যা ঘরে যা। আজকে বেঁচে গেলি, ইরা নিয়ে গিয়েছিল বলে। ইরাকে না নিয়ে গেলে আজকে তুই শেষ। আর শোন, কখনোই দুজন বাহিরে যাবি না এত রাতে। আর গেলে আমার অনুমতি নিয়েই যাবি। ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। অর্ণব হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর রুমে এসে নিচে বিছানা করলো। প্রায় 2 মিনিট হয়ে গেল, এখনো ইরা রুমে আসেনি। তাই রুম থেকে বাইরে বের হয়ে আসলো। এসে দেখে ইরা সোফায় বসে আছে মাথায় হাত দিয়ে। দেখে মনে হচ্ছে অসুস্থ। তাই ইরার কাছে গিয়ে বলল, কি হলো? এখানে বসে আছেন যে? অর্ণব,
আমার খুব খারাপ লাগছে, বমি বমি ভাব হচ্ছে। প্লিজ আমায় রুমে নিয়ে চল, মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক আছে চলুন। তারপর ইরাকে ঘাড়ে হাত রেখে রুমে নিয়ে আসতে লাগলো। রুমের ভিতরে আসতে ইরা বলল, শুধু 1 মিনিট দাঁড়ান, ওয়াশরুমে চলেন। এই কথাটা শুধু বলেছে, সাথে সাথে ইরা বমি করা শুরু করে দিল। বমি করে জামাটা নষ্ট করে ফেললো, ধরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিল। এরা হোটেলে একটা শুধুমাত্র কোমল পানীয় খেয়েছিল, একটু খেয়ে এই অবস্থা। এই জন্যই নারীদের এসব তরল পানীয় খাওয়াতে নেই। ইরাকে শুয়ে দিয়ে রুমের বাইরে আসলো, তারপর গিয়ে ঋতুকে ডাকতে লাগলো। ঋতু বলল, কি হলো ভাইজান, ডাকছেন কেন? ইরা বমি করে ড্রেস নষ্ট করে দিয়েছে, যাও তো একটু চেঞ্জ করে দিয়ে আসো। অর্ণবের কথা শুনে ঋতু একটু কেমন করে তাকালো। কি হলো কিছুই বুঝলো না। না, এভাবে তাকিয়ে আছে কেন? পরক্ষণে মনে পড়লো এরা বমি করেছে, আর এদিকে ঋতু কি না কি ভাবছে। তখন অর্ণব বলল, কি হলো, কথা কানে যায় না? যা বলছি। আপনি তো দিতে পারেন ড্রেস চেঞ্জ করে দিতে, আমায় কেন বলছেন? আমি পারবো না, যা তুই যা। নিজের স্ত্রীকে তো ড্রেস পরিয়ে দেবেন, এতে লজ্জা কি আছে? যান পরিয়ে দিয়ে আসুন। বেশি পাকা হয়ে গেছিস না, বলছি না যা। ঠিক আছে যাচ্ছি। এ কেমন স্বামী রে বাবা, নিজের স্ত্রীকে ড্রেস পরিয়ে দিতে লজ্জা পায়। কিছুক্ষণ পর ঋতু ইরার ড্রেস চেঞ্জ করে বাইরে বের হলো। অর্ণব কিছু না বলে রুমের ভিতরে চলে আসলো। দরজাটা লক করে ইরার কাছে গেল। কি মায়াবী লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। কপালে হাত দিয়ে দেখলো জ্বর আইছে নাকি। এই ভেবে কপালে হাত দিতেই দেখলো কপাল অনেক গরম, প্রচন্ড জ্বর আইছে। এখন কি করবে? এত রাতে তো আর ডাক্তারও ডাকা যাবে না। তাই একটা বাড়িতে অল্প পানি নিয়ে এসে কাপড় দিয়ে জলপট্টি দিতে লাগলো। এভাবে জলপট্টি দিতে দিতে কখন যে ইরার পাশে ইরার বেডে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে মনে নেই। এদিকে সকালে ইরার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে অর্ণব বেডে মাথা দিয়ে শুয়ে আছে, আর তার কপালে কাপড়। এসব দেখে বুঝে যায় ইরা যে কাল রাতে তার জ্বর এসেছিল। এসব দেখে ইরা মুচকি হাসলো। এবার ইরা নিজের দিকে তাকিয়ে চমকে উঠলো, দেখলো কালকে রাতের তার পরনের ড্রেসটা নেই। এটা দেখে ইরা চমকে উঠলো। ইরার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে কি হয়েছিল। আর ইরার মনে হচ্ছে ড্রেসটা অর্ণব চেঞ্জ করেছে। তাই ইরা প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে চিৎকার করে অর্ণবকে ডেকে তুললো। কি হলো, এভাবে সকাল সকাল চিল্লাচ্ছেন কেন? তুই আমার সাথে কাল রাতে কি করেছিস? কেন, আমি আবার কি করলাম? কাল আমি এই ড্রেস পরে ঘুমাইনি, তাহলে আমি এই ড্রেস পরলাম কবে? তুই আমার সব শেষ করে দিয়েছিস। বলেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। অর্ণবের অনেক রাগ হচ্ছে, তবু কিছু বলল না। তখন অর্ণব শান্ত গলায় ইরাকে বলল, আমার কথাটা তো শুনুন। কি কথা শুনবো তোর? তুই আসলেই একটা আমার ঘুমের সুযোগ নিয়েছিস। তোকে আমি একটু হলেও ভালো ভাবতাম। ছি ছি, তুই আমার সাথে এইসব করবি, এসব ভাবতেও পারিনি আমি। তুই আমার সাথে। আমার কথাটা তো শুনবেন প্লিজ। কি কথা শুনবো তোর? বলেই ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় দিয়ে দিল। এবার অর্ণবের প্রচন্ড রাগ হলো। না জেনে শুনে এসব কি কথা বলছে। এবার অর্ণব ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে ইরা বিছানার মধ্যে পড়ে গেল। উঠে অর্ণবকে আবারও থাপ্পড় মারতে যাবে, তখন অর্ণব হাত ধরে নিয়ে বলল, নিজেকে কি মনে করেন কি আপনি? আপনি শুধু ভালো, এই দেশে আর কোনো ভালো মানুষ নেই আমার সব কথা শুনবে তা না, না জেনে শুনে এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। শুনবেন কি হয়েছে কাল রাতে? কাল রাতে আপনাকে যখন রুমে নিয়ে এলাম তখন আপনি আপনার জামার মধ্যে বমি করে জামা নষ্ট করে ফেললেন। এটুকু নিশ্চয়ই মনে আছে। তখন আমি কোনো উপায় না পেয়ে আপনাকে বিছানায় শুয়ে দিয়ে আমি ঋতুকে ডেকে নিয়ে এসে আপনার ড্রেস চেঞ্জ করেছি। আমি এতটাও খারাপ না যতটা আপনি ভাবছেন। ইচ্ছে করলে আমি আপনার ঘুমের সুযোগ নিতে পারতাম, ইচ্ছে করলে আপনার ড্রেসটা আমি চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু এতটা খারাপ আমি না। সেই শিক্ষা আমি পাইনি। আপনার যদি বিশ্বাস না হয়
তাহলে ঋতুকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনি এসব না জেনে শুনে থাপ্পড় মেরে দিলেন। বাহ বাহ, আপনার তুলনা নেই। অর্ণব কথাগুলো বলে ইরার হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। তারপর রুম থেকে বেরিয়ে চলে আসলো। ইরা পেছন থেকে অনেকবার ডাকাডাকি করলো, কিন্তু অর্ণব রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলো। তারপর ফাহাদকে কল করে ডেকে নিয়ে আসলো। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। তারপর বলল ওর মামার সাথে কথা বলতে। আসলে ফাহাদের মামা হচ্ছে উকিল, ডিভোর্স স্পেশালিস্ট। তারপর অর্ণব আর ফাহাদ তার মামার কাছে চলে গেল। তারপর ফাহাদের মামার কাছে সব শেয়ার করল, প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। ফাহাদের মামা অর্ণবকে বুঝাতে লাগলো যে সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? অর্ণব তার কথায় দাঁড়িয়ে আছে, তার সিদ্ধান্তে অঢল। ফাহাদের মামা অনেক বুঝাবুঝি করলো, কিন্তু কোনো লাভ হবে না। শেষমেশ ফাহাদের মামাকে বলল সব ঠিকঠাক করে রাখতে। ফাহাদের মামা কিছুদিন সময় নিল, এসে আড্ডা দিতে লাগলো। একের পর এক সিগারেট খেতে লাগলো। সিগারেট খেয়ে এভাবে চলে গেল সারাদিন। বাসায় একবারও ফিরল না। বর্তমান রাত 10টা। আড্ডা দিচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখলো ইরার নাম্বার। কোনো কথা না বলে ফোনটা কেটে দিল, কিন্তু আবার ফোন দিল, আবারও কেটে দিল। ফোনটা পকেটে ঢুকাতে আবার বেজে উঠলো। এবার বিরক্তি নিয়ে ফোনটা বের করতে দেখে আম্মু। তখন ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতে আম্মু ফোনের উপাস থেকে বলল, কিরে তুই কই? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়, এক্ষুনি আয় বলছি। কোনো কিছু হয়েছে নাকি বাসায়? হারামজাদা, সারাদিন বাসায় নাই, ওকে রেখে সারাদিন বাসার বাহিরে থাকিস? আয়, তোর পিঠে লাঠি ভাঙবো আজকে। কেন, কি হয়েছে? সারাদিন বাসায় থেকে কি করব? তুই তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে, আসছি। এই বলে ফোনটা কেটে দিল। তারপর বাসায় আসলো। কি হয়েছে? ফোন দিয়ে এত তাড়াতাড়ি ডাকলে কেন? এত তাড়াতাড়ি? রাত প্রায় 11টা বেজে গেল, আর সারাদিন তুই বাসায় আসিসনি কেন? ইরাকে একা বাসায় রেখে সারাদিন কই গিয়েছিলিস? কোথাও না, ফাহাদের সাথে ছিলাম। তো সারাদিন বাসায় আসিসনি কেন, আর খাওয়া করিস নাই কেন? খেতে ইচ্ছে নেই তাই। এমন একটা কানের গোড়ায় দিব না, আর কোনোদিনও যেন এমন না হয়। ঠিক আছে। তুই বাসায় নাই বলে একবারও প্রয়োজন মনে করলি না খোঁজ খবর নেওয়ার? তুই নাই বলে সারাদিন ইরা কিছু মুখে দেয়নি। অর্ণব একটু অবাক হলো। তার জন্য নাকি ইরা খায়নি? এটা বিশ্বাসই হচ্ছে না। ইরার সাথে তোর কি কিছু হয়েছে? না, আমার সাথে আবার কি হবে? তাহলে ও সারাদিন না খেয়ে আছে কেন? এত খেতে বললাম তাও খাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। তারপর অর্ণব রুমে গেল। ভেতরে যেতে ইরা অর্ণবের দিকে তাকালো উদাস ভাবে। আপনি নাকি সকাল থেকে কিছুই মুখে দেননি, কি হয়েছে বলুন আমায়। তুই আমাকে ক্ষমা করে দে, তখন আমি না জেনে শুনেই তোকে এইভাবে মারাটা আমার উচিত হয়নি। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি। আর সরি তখন ওভাবে মারার জন্য। সত্যি আমায় ক্ষমা করে দিয়েছিস? দিয়েছি। এবার বলুন, সকাল থেকে কেন খাবার খাননি কেন? তুই কেন সকাল থেকে কিছু খাসনি? রাগ করে চলে গেছিস? আমার সঙ্গে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু। এখন খাবি কিনা বল? না, আমার খিদে নেই, আপনি গিয়ে খেয়ে আসুন। তুই না খেলে আমিও খাবো না। আজব ঝামেলায় পড়লাম তো, বললাম না আমি খাবো না, খিদে নেই। যান, আপনি গিয়ে খেয়ে আসুন। না, আমি খাবো না। তুই না খেলে আমিও খাবো না। আমার সাথে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু, যেটা তোকে বোঝাতে পারবো না। এখন তুই খাবি কিনা বল? ঠিক আছে, চলেন। কোথাও যাওয়া লাগবে না, তুই এইখানে থাক, আমি খাবার নিয়ে আসতেছি। এই বলে ইরা খুশি মনে চলে গেল খাবার আনতে। অর্ণব এই ফাঁকে ফ্রেশ হয়ে আসলো। তারপর ইরা খাবার নিয়ে এলো, কিন্তু প্লেট একটা। তখন অর্ণব ইরাকে বলল, আপনি খাবেন না? খাবো তো,
তাহলে প্লেট একটা কেন নিয়ে আসলেন? এক প্লেটে খাবো। কি সব বলছেন আবুল তাবুল? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার মাথা ঠিকই আছে, একটা প্লেটে খাবো আর তুই আমায় খাইয়ে দিবি। আমি কখনই আপনাকে খাওয়াই দিতে পারবো না। দিবি না তোর ঘাট দেবে। কখনই আপনাকে খাওয়াই দিতে পারবো না, সে অধিকার আমার নেই। তাহলে আমি খাবো না। আজব তো। এখন বল তুই আমায় খাইয়ে দিবি কিনা, না হলে কিন্তু আমি খাবো না। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ঠিক আছে, দিচ্ছি। তারপর ইরা প্লেটে খাবার তুলে দিল আর অর্ণব ওকে খাইয়ে দিতে লাগলো। তখন ইরাও খাবার তুলে খাইয়ে দিতে লাগলো। এক প্রকার জোর করে খাইয়ে দিল। অর্ণব মনে মনে ভাবতে লাগলো, ইস, সারা জীবন যদি এইভাবে খাইয়ে দিতাম আর ও যদি আমায় খাইয়ে দিত তাহলে কতই না ভালো হতো। এসব ভাবছে আর খাইয়ে দিতে লাগলো। খাইয়ে দিতে দিতে বলল, আর তো কয়েকটা দিন, তারপর আপনি মুক্ত। অর্ণবের কথা শুনে ইরা খাওয়া বন্ধ করে দিল। ইরা কেমন করে জানে উঠল। তারপর বলল, মুক্ত মানে কি? না, কিছু না। তারপর অর্ণব ইরাকে খাইয়ে দিল। অর্ণব নিচে বিছানাটা করে নিল। নিচে শুতে যাবে এমন সময় ইরা, কিরে তুই নিচে শুতেছিস কেন? তো আমি কি ঘুমাবো না, নাকি এখন রুমের বাইরে যেতে বলবে? বাইরে কেন যাবি? আয় খাটে আয়। কি বললেন আবার বলেন তো শুনি। বলছি যে আয় খাটে, নিচে অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে আবার। সেদিন তো আপনি খাটে শুইতে বাধা করেছিলেন, তাহলে আজকেরও খাটে শুইতে বলছেন? সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। আয় খাটে আয়। না, আমি নিচেই ভালো আছি। উপরে উপরে গেলে হয়তো আপনার কোনো কিছু ক্ষতি করে দিতে পারি। ক্ষতি হলে হবে, উপরে আয়। মাথা কি নষ্ট নাকি আপনার? তখন আবার উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমায় দোষ দিবেন। এত কথা বলিস কেন? বলছি না উপরে আয়। দেখুন, আমি একটা খারাপ ছেলে, আমি চাই না আর অন্যের কাছে খারাপ হতে। যেটুকু খারাপ হয়েছে এটাই অনেক, তাই আর বলবেন না উপরে যেতে। এটা তোর অধিকার। যেখানে সম্পর্কই নেই সেখানে অধিকার খাটানোটা বোকামি না? অধিকার সেটা তো আমার নেই। অধিকার পেতে হলে একটা সম্পর্কের দরকার। যেখানে আপনার আমার এই কোনো সম্পর্ক নাই সেখানে অধিকার কিভাবে খাটে বলেন? অধিকার দায়িত্ব এই শব্দগুলো প্রিয় মানুষের সাথে যায়। প্রিয় মানুষের উপর অধিকার খাটানো যায়, যে প্রিয় মানুষটা আমার নেই। আমি তো তোর প্রিয় মানুষ। হাসালেন আমায়। আপনি আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ ছিলেন এক সময়, তবে এখন আর নাই। আমার প্রিয় মানুষ হলেও সেই প্রিয় মানুষটা যে আমায় তার প্রিয় মানুষ মনে করে না, সেখানে কিভাবে অধিকার খাটাবো? এটা তো বোকামি। কেন? আমি তোর প্রিয় মানুষ আর তুই আমার প্রিয় মানুষ। হাসালেন আমায়। অনেক মজা হয়েছে আর অনেক রাত হয়েছে, তাই ঘুমিয়ে পড়ুন। অর্ণব নিচে শুয়ে পড়ল। ইরা উপরে মন খারাপ করে শুয়ে পড়ল। একটু শীত শীত লাগছে। কয়েকদিন ধরে নিচে ঘুমে একটু ঠান্ডা লেগে গেছে। নিচে শুয়ে চোখ বুজে ভাবতে লাগলো একটু আগে বলা ইরার কথাগুলো। এদিকে মাঝরাতে ঘুম থেকে জেগে ইরা নিচে তাকিয়ে দেখে যে অর্ণব ঠান্ডায় কাঁপতেছে। তাই ইরা তাড়াতাড়ি নিচে নেমে অর্ণবের কপালে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর এসেছে। তাই ইরা কোনো কিছু না ভেবে অর্ণবকে তুলে বিছানায় শুয়ে দিল। তারপর একটা বাটিতে পানি নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো মাথায়। ইরা অর্ণবের মাথায় জলপট্টি দিতে লাগলো আর অর্ণবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় জ্বরের কারণে মুখ দিয়ে বেরিয়ে এলো, কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমায় যদি এই বুকটাকে চিরে দেখাতে পারতাম যে কথাটা ভালোবাসি তোমাকে যে আমি অসম্ভব ভালোবাসি, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার বেঁচে থাকার ইচ্ছাটাই যে মরে যাচ্ছে। তুমি কেন আমাকে কষ্ট দাও? তোমাকে আমি সেই ছোটবেলা থেকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি জানতে। তুমি অনেক কষ্ট দাও। তুমি খুব পচা। অনেক অনেক কষ্ট হয় আমার। আমি আর নিতে পারছি না এগুলো। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। সত্যি সত্যি মরে যাব আমি তোমাকে না পেলে। আমি মানছি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি সব আমার ভালোবাসার কারণে করেছি, তোমাকে পাওয়ার কারণে করেছি। তাই বলে এতটা বেশি ভালোবাসি তোমায়। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তবে সেদিন এই অর্ণব নামের খারাপ ছেলেটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। তোমায় ছাড়া কোনোদিনও বাঁচতে পারবো না।
অর্ণবের জ্বরের ঘরে বলা কথাগুলো শুনে ইরা বলতে লাগলো, তোকে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলতে পারিনি যে আমি তোকে ভালোবাসি। কোনো এক অদৃশ্য শক্তি আমায় বাধা দিচ্ছে। কিভাবে বোঝাই আমি তোরে আমি কতটা ভালোবেসে ফেলেছি? খুব শীঘ্রই তোমার সব কষ্ট ভুলিয়ে নিজের করে নিব তোমাকে। আর কোনো কষ্ট পেতেই দিব না। খুব শীঘ্রই তোমাকে আপন করে নিব, তোমার অভিমান ভাঙিয়ে। এসব কথা অর্ণব শুনতে পায়নি, কারণ সে ঘুমিয়েছিল। এসব কথা বলে ইরা অর্ণবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল সকাল অর্ণবের বুকে কিছু ভারী অনুভব হতে ঘুম ভেঙে যায়। বুকের দিকে তাকাতেই দেখে কোনো একটা মেয়ে বুকের উপর শুয়ে আছে। চুলগুলো তার মুখের সামনেই থাকায় চেনা যাচ্ছে না। মুখের চুলগুলো সরাতেই শখ। দেখলো ইরা বুকের উপর শুয়ে আছে। এসব দেখে অর্ণব ইরাকে ছাড়িয়ে লাফ মেরে ঘুম থেকে উঠে পড়লো। অর্ণব এভাবে উঠে পড়ে ইরার ঘুম ভেঙে গেল। তখন ইরা অর্ণবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কি হলো, এবার উঠে পড়লি কেন? আমি উপরে এসে কখন আপনাকে জড়িয়ে ধরলাম? সেটা আমি কি জানি? তুই আমাকে জড়িয়ে ধরলি বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি আবার কখনো উপরে উঠলাম? কেন বল? আমি কি জানি? মনে হয় রাতে ভূত এসেছিল। না হয় তোর রাতে হাঁটার অভ্যাস আছে ঘুমের মধ্যে। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে কিছুই করিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। দিতে পারি ক্ষমা করে, তবে একটা শর্তে। কি শর্ত? তোকে আমায় ঘুরতে নিয়ে যেতে হবে, আর আগের মতো তুমি করে বলতে হবে। ঠিক আছে, ঘুরতে নিয়ে যাব, কিন্তু তুমি করে বলতে পারবো না। কেন পারবি না? আগে তো বলতি। আগে বলে ভুল করে ফেলেছি, তাই আর চাই না তুমি করে বলতে। তুমি করে বলবি কিনা বল? না, আমি আপনি না আমি আপনি করেই বলবো। আপনি আমার সিনিয়র একমাত্র বোন বলে কথা। আমি তোর কয় জন্মের বোন লাগি রে? আজ থেকে তুমি করে বলবি। না, আমি পারবো না। তুই কেন তোর ঘাড় বলবে? বল, তুই উপরে এসে আমাকে কেন জড়িয়ে ধরলি বল? কি মুশকিলে বললাম রে বাবা। ঠিক আছে, আজ থেকে আপনাকে তুমি করে বলবো। আজ থেকে নয়, এখন থেকেই বল। ঠিক আছে, বলবো। এই তো গুড বয়। এই বলে ইরা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আর অর্ণব ভাবলার মতো দাঁড়িয়ে থাকলো। আমি আবার কখন রাতে উপরে গিয়ে ইরাকে জড়িয়ে ধরলাম, মাথার মধ্যে কিছু আসতেছে না। আমার তো আবার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নাই। ইরা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। আর অর্ণব এক ধ্যানে ইরার দিকে তাকিয়ে আছে, কোনো হুঁশ নেই। ইরা চুল মুছতে মুছতে কখন যে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। ইরার তুড়িতে ধ্যান ভাঙলো। তখন ইরা বলল, কি রে, এভাবে কি দেখতেছি? তোমাকে দেখতেছি, যতই দেখি ততই মনে হয় মন ভরে না। মন চাই তোমার ওই ভেজা চুলে মুখ ডুবিয়ে দেই। তোমার ওই ভেজা চুলের স্বাদ নেই। যা ইচ্ছে করতে পারিস, বাতা দিয়েছি কে? না, ইয়ে মানে সরি, ভুল করে বলে ফেলেছি। এটা বলে অর্ণব তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। গোসল করার পর মনে হলো যে কাপড় নিয়ে আসে নাই। তখন ওয়াশরুমের দরজা হালকা খুলে দেখলো কেউ নাই। তাই ভাবলো ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড়টা নিয়ে আসবে। কাপড় নিয়ে আসার জন্য ওয়াশরুম থেকে এক পা বার করতেই পরক্ষণে মনে পড়লো, কাপড় নিতে নিতে এমন সময় যদি কেউ রুমে চলে আসে তাহলে মান সম্মান সব শেষ। তাই ওয়াশরুম থেকে আম্মু আম্মু করে কয়েকটা ডাক দিল, কিন্তু কেউ আসলো না। তাই এক প্রকার বাধ্য হয়ে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। কাপড় নিতে ওয়াশরুম থেকে বের হয়ে আলমারির কাছে যেতেই কেউ একজন রুমে প্রবেশ করলো। তাকিয়ে দেখলো ইরা, আর মুচকি মুচকি হাসছে। তখন অর্ণব লজ্জা পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে গেল আর বলল, এই যে শুনছেন? আবার আপনি? ঠিক আছে, তুমি করে বলছি। কাপড় আনিনি, একটু এনে দিবেন প্লিজ? আমি নিয়ে যেতে পারবো না, তুই এসে নিয়ে যা। দেখছেন কি মেয়ের বাবা, এই মেয়ের মাথায় আর মনে কি আছে কিছুই বুঝতে পারছে না। লজ্জা শরম কি সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে নাকি? কিছুই বুঝলো না, লুচ্চামি কোথাকার। তখন অর্ণব বলল, দিন না প্লিজ। আমি দিতে পারবো না, তুই এসে নিয়ে যা। থাক, আপনার দেওয়া লাগবে না, আমি আম্মুকে ডাকছি। এই বলে অর্ণব আম্মু আম্মু বলে কয়েকবার চেঁচালো, কিন্তু এলো না। আম্মু আর ফায়ার সার্ভিস দুইটাই এক, সঠিক সময়ে কোনোটাই আসে না। তখন ইরা বলল, দেখে লাভ নেই, আসবে না, রান্না করতেছে। কেন এমন করছেন আমার সাথে? দিন না প্লিজ। না, তুই নিয়ে যা। আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নাই?
সব কি শরবত করে গুলিয়ে খেয়েছেন নাকি? বাবা রে, বরের কাছে আবার লজ্জা শরম কিসে? কিসের বর, কার বর? মাথায় সমস্যা আছে নিশ্চিত। যান গিয়ে ডাক্তার দেখান। আমার মাথা ঠিকই আছে, তুই যদি কাপড় নিস তাহলে সে নিয়ে যা। থাক, নিবই না, বেরোবই না এখান থেকে। ঠিক আছে, দেখি কতক্ষণ ভেতরে থাকতে পারিস। ঠিক আছে, দেখা যাবে। এই বললে অর্ণব ওয়াশরুমের মধ্য থেকেই গেল। এক বিচ্ছিরি মুহূর্ত। এই মেয়েটার মাথায় কি চলছে কিছুই বোঝা যাচ্ছে না। মনে হয় মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে, না হলে এভাবে বলে। মেয়েরা নাকি অনেক লাজুক হয়, কিন্তু এ তো দেখছি পুরো লজ্জাকে গুলে শরবত বানিয়ে খেয়েছে। ওয়াশরুমের ভিতরে থাকতে থাকতে 5, 10, 20 মিনিট হয়ে গেল, কেউ এলো না। অর্ণব মাঝে দরজা ফাঁক করে দেখে যে ইরা বিছানায় বসে পা দুলাচ্ছে আর ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে। আর 5 মিনিট পর ওয়াশরুমের দরজা ঠক ঠক আওয়াজ হলো। তারপর অর্ণব দরজাটা হালকা ফাঁক করলো, মাথাটা বাইর করে দেখলো সত্যি সত্যি এরা কাপড় নিয়ে এসেছে। মনে হয় এতক্ষণে মাথায় সুবুদ্ধি হইল। তারপর অর্ণব হাত বের করে কাপড়গুলো নিল। কাপড়গুলো নিয়ে পরে ওয়াশরুম থেকে বের হলো। দেখলো ইরা বিছানায় বসে আছে আর মুচকি মুচকি হাসছে। তারপর ইরা বলল, কিরে, কেমন শাস্তি পেলি? আমিও এর শেষ দেখে ছাড়বো। এক শেষে গরম তক্কু এক মাঘে শীত যায় না। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, তখন কি কিছু আপনি দেখেছেন? দেখেছি তো অনেক কিছুই, যা বলতে পারবো না। সত্যি কি আপনি কিছু দেখেছেন? না, কিছুই দেখিনি। তুই তো টাওয়াল পরেছিলিস, কিভাবে দেখবো? আর টাওয়ালটা না পরেও আসতে পারতি। তারপর ইরার সাথে নিচে গিয়ে খাবার খেয়ে নিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসার বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলো। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল, তাই বাসায় আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই ইরা দরজা খুলে দিল। অবাক হলো, কারণ আম্মু ছাড়া কেউ দরজা খুলে দেয় না। আজকে ইরা খুলে দিল, ভাবতে অবাক লাগছে। আর মনে হয় অপেক্ষা করছিল, কারণ কলিং বেল চাপ দিতেই সাথে সাথে দরজা খুলে দিল। অর্ণব আর কিছু না ভেবে রুমে গেল। খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে দিল এক ঘুম। বিকেল টাইমে বুকের উপর কিছু ভারী অনুভব করলো, আর দম বন্ধ হওয়ার উপক্রমে ঘুমটা ভেঙে গেল। কেউ মনে হচ্ছে ঠোঁট দুটো চুষছে স্ট্রবেরির মতন। এটা স্বপ্ন ভেবে কিছুই করলো না অর্ণব। আস্তে আস্তে ঠোঁট দুটাকে কেউ বেশি বেশি করে চুষতে লাগলো। এটা স্বপ্ন হলো বাস্তব রকমের অনুভূতি, কেউ হার মানাবে। অর্ণব স্বপ্ন ভেবে ঠোঁটে দিল এক কামড়। সাথে সাথে করে আউ করে চিৎকারের শব্দ পেল। অর্ণব সাথে সাথে লাফ মেরে উঠল। এটা তো স্বপ্ন ছিল, তাহলে কিভাবে কি? মাথায় কিছুই আসতেছে না। কি হলো এখানে? আর এর ঠোঁট হতেই বা রক্ত কেন বের হচ্ছে? ও তো স্বপ্নে ঠোঁটে কামড় দিয়েছিল, তার মানে একটু আগে যেটা স্বপ্নে ভাবলো সেটা সত্যি, সেটাই বাস্তব। কেমনে কি? এটা ভাবতে অর্ণব অজ্ঞান হয়ে যাচ্ছে। ইরার দিকে তাকিয়ে দেখলো মুচকি মুচকি হাসছে লজ্জা পেয়ে। অর্ণব ভাবলার মতো তাকিয়ে রইল ইরার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বলল, এইভাবে হাবলার মতো তাকিয়ে আছিস? এটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। এত বুঝতে হবে না তোকে, রেডি হ তাড়াতাড়ি। রেডি হব মানে কি? তুই যখন ঘুরতে নিয়ে যাবে বলেছিলি, যা তাড়াতাড়ি রেডি হ। ঠিক আছে, হচ্ছি। আপনি রুম থেকে যান। রেডি হব, রুম থেকে যান। রুম থেকে যাব কেন? রেডি হ। আমি কি বাধা দিছি নাকি? সত্যি মাথায় সমস্যা আছে? এটা বলে অর্ণব ওয়াশরুমে গেল। তার একটা ব্ল্যাক শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিচে নামলো। এরা হা করে তাকিয়ে রইল। তারপর অর্ণব শার্টটা ঝাঁকিয়ে একটু ভাব নিল। এটা দেখে ইরা রেগে তাকালো। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে বাইরে আসলো। বাইরে এসে অর্ণব বাইকের কাছে যেতেই ইরা বলল, কিরে, বাইকের কাছে আসলি কেন? তো যাব কিভাবে? বাইক না, রিক্সায় যাব। বাইকে যাব না। কেন, বাইকে গেলে কি সমস্যা? আর রিক্সায় আমার ভালো লাগে না। বাইকে নিয়ে যাব না ব্যাস। আর সেদিন কি রিক্সায় ভালো লাগে নাই? ঠিক আছে, চলেন। কিরে, তুই আবার আপনি করে বলছিস? মুখ ফসকে বেরিয়ে গেছে, আর বলবো না, চলেন। তারপর ইরা আর অর্ণব একটা রিক্সা নিল। সেদিনের মতো আজই এক অবস্থা। রিক্সায় জায়গা কম। ইরার সাথে শরীর স্পর্শ হচ্ছে।
অর্ণব একপাশে চেপে বসতে আছে আর ইরা শুধু ওর দিকে চেপে আসতেছে। এক সময় অর্ণব বিষ্কার এক প্রান্তে চলে এসেছে। তখন ইরা বলল, কিরে তুই পড়ে যাবি তো, এদিকে চেপে আয়। না থাক, আমি এখানেই ঠিক আছি। এদিকে আয় বলছি। এই বলে ইরা অর্ণবকে টেনে নিল, তার পাশে ঘেঁষে বসিয়ে দিল আর ওকে ধরে রইল। কি এক অন্যরকম অনুভূতি। এরা হাত ধরেই আছে, ছাড়ার কোনো নাম নেই। মনে হয় এই হাত জীবনেও ছাড়ার নয়। তারপর চলে আসলো একটা পার্কে। তারপর ইরা আর অর্ণব পার্কের ভিতর ঢুকলো। ভেতরে ঢুকে দেখে সবাই যে যার মতো প্রেম করছে। তারপর ইরা একটু হাঁটাহাঁটি করে একটা বেঞ্চে নিয়ে গেল বসতে। অর্ণব বসতে ইরা অর্ণবের কোলে বসে পড়লো। কি হলো, কোলে বসলেন কেন? নামুন বলছি, নামুন। না, নামবো না। আমার কোলে কেন বসলেন? আরো তো জায়গা আছে, আরো তো জায়গা আছে। আমার মন চাইছে বসছি। বেশি বকবক করবি না, বেশি বকবক করলে এখন চেঁচিয়ে মানুষ ডেকে গণধোলাই খাওয়াবো। কিছু বলবো না, আপনার যা হচ্ছে করুন। গণধোলাই খাওয়ার ইচ্ছে নাই। আর তো কয়েকদিন মাত্র। আর কয়েকদিন মাত্র কি? না কিছু না, এমনি বললাম। অর্ণব কি জানি ভাবছে আর ইরা কোলে বসে নানান কথা বলতে লাগলো। এরা এই দিকে কথা বলছে আর অর্ণব তার দিকে তাকিয়ে আছে। অর্ণব তার দিকে তাকিয়ে আছে দেখে এরা তুড়ি মেরে বলল, কিরে আমি বকবক করে যাচ্ছি, তোর কোনো হুঁশ নেই? কি? কিছু না, যা একটা আইসক্রিম নিয়ে আয়। আইসক্রিম কি করবেন? আইসক্রিম মানুষ কি করে, যা নিয়ে আয়। ঠিক আছে, 2টা আনছি। না, একটা নিয়ে আয়। একটা দিয়ে কি হবে, আমি খাবো না। তুই একটা আনবি নাকি আমি মানুষ ডাকবো? ঠিক আছে যাচ্ছি। সবসময় মানুষের ভয় দেখান কেন? আইসক্রিম নিয়ে এসে ইরার হাতে দিল। ইরা আবারও অর্ণবের কোলে বসে পড়লো। হা কর। আমি আইসক্রিম খাবো না, আর খেলেও আমায় দিন, আমি খেতে পারবো। হা কর বলছি, আমার হাতে খেতে হবে না হলে। মানুষ ডাকবেন তো, থাক, ডাকার লাগবে না, আমি খাচ্ছি। তারপর ইরা অর্ণবকে আইসক্রিম খাইয়ে দিতে লাগলো। ইরা অর্ণবকে খাইয়ে দিচ্ছে আর বিভিন্ন কথা বলছে। আইসক্রিমটা প্রায় অর্ধেক শেষ। তখন ইরা বলল, এবার আমায় খাইয়ে দে। আপনাকে খাইয়ে দিব মানে? আপনার হাত নাই আর আমার মুখে লাগানো আইসক্রিম আপনি খাবেন? খাবো, তুই খাইয়ে দে। আমি দিতে পারবো না, নিজে খান। আমি তোকে খাইয়ে দিছি, এখন তুই আমাকে খাইয়ে দিবি হিসাব অনুযায়ী। ঠিক আছে দিচ্ছি, না হলে তো আবার মানুষ ডাকবেন। তারপর মাইন্ডের চিপায় পরে খাইয়ে দিল। এরপর আরো কিছু সময় কাটিয়ে ডিনার করে কিছুক্ষণ হাঁটার পর বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আর খাবার খেলো না। তারপর রুমে এসে ফ্রেশ হলো। এটাও ফ্রেশ হয়ে আসলো। তখন অর্ণব নিচে বিছানা করতে লাগলো। কি রে, নিচে বিছানা করতেছিস কেন? কেন, আমি কি ঘুমাবো না? আমি কি ঘুমাতে বাধা করছি নাকি? তুই আমার সাথে উপরে ঘুমাবি। আমি ঘুমাতে পারবো না, বলা তো যায় না, খারাপ কিছু করে দিতে পারি। খারাপ কিছু করলে আমারই ভালো, আর তুই উপরে উঠ। না, আমি উপরে ঘুমাবো না আপনার সাথে। বলছি না তুই আমার সাথে ঘুমাবি, আমার রাগ উঠাবি না বলে দিলাম। না, আমি ঘুমাবো না। ঠিক আছে, আম্মুরে ডাকতেছি আর বলবো তুই আমায় মারছিস আর তুই সিগারেট খাস, সেই ছবিগুলো আছে, ওগুলো দেখিয়ে দিব। প্লিজ দেখেন না, আমি উপরে শুইতেছি। আচ্ছা একটা কথা বলুন। বল, কি বলবি? আমার আম্মু আপনার আম্মু হলো কি করে? কেন, তুই জানিস না? না জানি না, এতদিন তো মামি বলে ডাকতেন। সময়ের সাথে সব পরিবর্তন হয়, আর তুই এত বকবক না করে শুয়ে পড়, না হলে আম্মুকে ডাকছি। সব সময় ভয় দেখান। ঠিক আছে, আর তো কয়েকটা দিন। সেদিনও বললি আর কয়েকদিন, আজও বললি আর কয়েকদিন। কয়েকদিন কি হয়েছে? এই যে তোমায় মুক্তি দিয়ে দিব, তুমি তো ডিভোর্স চেয়েছিলে। আমি সব কথা বলছি উকিলের সাথে, কয়েকদিন পর সব কাগজ রেডি হয়ে যাবে, তারপর আপনি মুক্ত। আমার মতো খারাপ মানুষের মুখ আর দেখতে হবে না তোমায়। তুমি মুক্ত, তুমি মুক্ত, হা হা হা। অর্ণবের কথাগুলো শুনে ইরার বুকটা কেঁপে উঠলো। ধক করে উঠলো ইরার বুকটা। ইরার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ইরার সাথে সাথে অর্ণবকে জড়িয়ে ধরলো। শক্ত করে জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে বলল, কি বললি তুই? আমি মুক্ত করে দিবি? আমি চাই না মুক্তি, আমি তোর বুকের মধ্যেখানে বন্দি হয়ে থাকতে চাই। তুই কেন বুঝিস না?
আমি যে তোকে কতটা ভালোবাসি। তুই কি কিছুই বুঝতে পারিস না? আমি তোকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। মুখ ফুটে বলতে পারিনি ঠিকই, কিন্তু তোকে অনেক ভালোবাসি। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তোর উপর একটু রেগেছিলাম, তাই এমন করেছি। তোকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তুই আমায় ছেড়ে যাস না। তুই ছেড়ে গেলে আমি হয়তো মরে যাব। ছেড়ে যাস না আমায়। আমায় দরকার হলে ঘরের এক কোণে জায়গা দিলেই হবে। তোকে যে অনেক অনেক ভালোবাসি, যা বলে প্রকাশ করতে পারবো না। তুই আমার না বলা ভালোবাসা। কথাগুলো বলে ইরা অর্ণবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে ইরা অর্ণবকে এত ভালোবাসে সেটা ভাবতেও পারেনি অর্ণব। সাথে সাথে ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না পাগলি। আমি যে তোমায় ভালোবাসি, কখনো ছেড়ে যাব না আমি। তোমায় বুকের মাঝে যতনে রাখতে চাই। তোমায় যে অনেক অনেক ভালোবাসি আমি, তোমার, শুধু তোমার। এই জীবনে তোমায় ছাড়া আর কিছু চাই না আমি। অনেক অনেক ভালোবাসি তোমায়। ইরা অর্ণবের কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অর্ণবও তাকে খুব যত্নে বুকে জড়িয়ে নিল। ইরা অর্ণবের বুকে মাথা রেখে কেঁদেই চলছে। তখন অর্ণব ইরার মাথাটা বুক থেকে উঠিয়ে বলল, কি হলো বউ, কাঁদছো কেন? এমনি। বউ, তোমায় কিন্তু কাঁদলে অনেক কিউট লাগে, মন চায় থাপড়াইয়া আরো কাঁদাই। তো থাপড়াইয়া কাঁদা না দেখি। বউ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বললাম, আমার কিউট বউটা। বেঁচে গেলি। আচ্ছা বউ, একটা কথা বলি। কি কথা বল। আমাদের তো বাসর হয় নাই, তাই যদি আজকে বাসর হয়, বাসরটা কি করা যায় না আজকে? তোর বউ তুই বাসর করবি, আমার কি?